ধোয়া ওঠা ধবধবে সাদা ভাতের প্লেটটার দিকে রাবেয়া পলকহীন চোখে চেয়ে আছে। বড় একটি চিংড়ি মাছ ভাজা রয়েছে সেই ভাতের উপরে, টকটকে কমলা রং চিংড়িটির। রাবেয়া চিংড়িটি নিতে যাবে মুখে দেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে তার প্লেট থেকে ভাজা চিংড়িটা তুলে নিল তার ছোট ননদ খুকি। খুকি চিংড়িটা তার ছোট মেয়ে অনুর প্লেটে দিয়ে বলল, হইছে, খা, আর প্যান প্যান করিস না। বাপ রে বাপ, কি চিংড়ির পাগল মাইয়া! ছোট হোক আর বড় হোক, পাইলেই হইছে। তৌসিফ মায়ের প্লেটের দিকে হা হয়ে চেয়ে রইল। রাবেয়ার মলিন হয়ে থাকা মুখটা আরো মলিন হয়ে গেল। অন্য সবজি নিয়ে সে ভাত খাওয়া শুরু করলো। তার শাশুড়ি মর্জিনা মেয়ের দিকে চেয়ে বললেন, ইসা মাছ সকলেরই প্রিয়। আমি তো ছোটকালে পুষ্কনের ধার থেকে কত ইসা মাছ ধরছি। তৌসিফ গম্ভীর গলায় বলল, সেই সকলের মধ্যে কি আমার মা পড়ে না দাদি? হঠাৎ নাতের মুখে ফোড়ন কাটা কথা শুনে মর্জিনা ঝনঝনিয়ে উঠল। বলল, বাবুরে, একটা মাছই তো নিল, কি হয়েছে? ওই তো ছোট মানুষ, নিজেরটা খাইয়া বইসা আছে আরেকটার লাইগা। করাই তার নাই, ইসা একবেলার লাইগা ভাজা হইছে মানুষ গইনা। তা ঠিক আছে, ফুফু নিজের প্লেটে চিংড়ি দিল না কেন মেয়েকে? তোমারটা তুলে দিল না কেন? আমার মায়ের প্লেটেরটাই নিতে হলো কেন? এত হিসাব করে নিছে? কাছে তোর মায়ের ভাতের থালি ছিল বইলা নিছে। একটা মাছ তুইলা নিল মাত্র আমার মাইয়া, তাই তোর এমন হিংসুটে কথা। আর বেশি কিছু নিলে না জানি কি করতি। আল্লাহ গো আল্লাহ, আমি মইরা গেলে তো মনে হয় আমার মাইয়ারা বাপের বাড়ি আহন বন্ধ কইরা দিতে হইব। তৌসিফ বিরক্ত গলায় বলল, সোজা বিষয়টাকে বাঁকা করার চেষ্টা করো না দাদি। আমার কথার ইঙ্গিত কি এমন কিছুই মিন করে? এভাবে এক দুই কথায় তার সাথে তৌসিফের বেশ তর্ক বিনিময় হলো। সেও নিজের চিংড়ি শুরুতেই খেয়ে ফেলেছে, নয়তো মাকে দিত খাওয়ার জন্য। যদিও মা তা কখনোই নিত না। সে দ্রুত খাওয়া সেরে উঠে গেল। ফ্রিজ থেকে চিংড়ির প্যাকেট বের করে নিল। উঠানে নলকূপের নিচে বালতির ডুবো পানিতে ভেজালো প্যাকেটটি। পরে নিজ হাতে ৩টি চিংড়ি মুসমুসে করে ভেজে নিল। এনে মাকে খেতে দিল। রাবেয়া বিব্রতকর অবস্থায় পড়ে গেল। তৌসিফ শাসনের সুরে মাকে বলল, এই ৩টি চিংড়ি তুমি এখন খাবে, এবং সবার সামনেই খাবে। রাবেয়া বেতের মোড়াটা টেনে নিয়ে বসল। সংকোচপূর্ণ মনে বাধ্য হয়ে খেয়ে নিল। তৌসিফ মনে অপার শান্তি পেল। এমন দৃশ্য দেখে সবার মনোভাবের পরিবর্তন ঘটল। তারা ভূত দেখার মতো চমকে উঠল যেন। বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন হবে। তার ছোট চাচার একমাত্র ছেলে সুন্নাতে খাতনা। সেই উপলক্ষে তৌসিফ ঢাকা থেকে এলো গতকাল। ঘর ভর্তি নিকটাত্মীয়ের ভিড়। এবার তৌসিফ তার চোরা চোখ দিয়ে সবার প্রতি নজর রাখছে। তার মাকেও দেখছে। ভোরে ঘুম থেকে ওঠার পর রাবেয়া ঘরের সব কাজকর্ম করে এক হাতে। সবার নাস্তা খাওয়া শেষ হলে তার নাস্তা খেতে হয়। তাকে কেউই বলেনি যে তুমি পরে খাবে নাস্তা। কিন্তু কাজের চাপে সে নিজেই খাওয়ার কথা ভুলে যায়। সেও যে মানুষ, তারও যে একটা পেট আছে। পেটের ভিতরে পাকস্থলী আছে। তার খাবারের প্রয়োজন রয়েছে। এটা যেন সে জানেই না, এবং অন্যরাও তাকে খাবার জন্য তাগিদ দেয় না। দরদ দেখিয়ে পীড়াপিড়ি করে না। গরম গরম রুটি, কারোর জন্য পরোটা, কারোর জন্য রং চা, কারোর জন্য দুধ চা, এসব করতে হিমশিম খায় রাবেয়া। এই তো গেল সকালের ফিরিস্তি। দুপুরের রান্না শেষে সবাই খেয়ে নেয়। রাবেয়া দুপুরে সময় মতো কবে খেতে পেরেছে তার মনেও নেই। রান্নাঘর, বড় ঘর, ছোট উঠান, বড় উঠান ঝাড়ু দিতে হয়। পুকুর ঘাটে ফেলে আসা শ্বশুর শাশুড়ির, ননদের কাপড় ধুইতে হয়। এসব শেষেই রাবেয়া কয়টা ভাত গিলতে পারে। একইভাবে কাটে রাবেয়ার সন্ধ্যা, রাতের খাবারের বেলাতেও। সবাইকে খাইয়ে নিচে খেতে হয়। আবার সেই খাওয়া খেতে গেলেও তার কপালে জোটে প্রায় উচ্ছিষ্ট কিছু। হাঁড়ির তলার একটু সবজি, মাছের লেজের অর্ধেক, ডিমের 1/4 ভাগ, ভাজা মাছ 8 পিস, জাল দেওয়া দুধের স্বর। দুধও রাবেয়ার কাছে অধরা কিছু। কেননা প্রতি রাতে পাতিলের তলা কুড়িয়ে খাওয়াই যেন তার অভ্যাস হয়ে উঠেছে। মায়ের এই বিষয়গুলো তৌসিফ প্রায় 1 বছর ধরে খেয়াল করেছে। তবুও কখনো প্রতিবাদ করেনি, মুখ খোলেনি। কারণ মা বাবা তাকে অনুগত বাধ্যগত সন্তান হিসেবে বড় করেছে। কিন্তু এবার আর তৌসিফ চুপ করে থাকতে পারল না। সে কত শখ করে টাটকা দেখে 2 কেজি বড় চিংড়ি মাছ কিনে এনেছে। চিংড়ি তার মায়ের অত্যন্ত প্রিয় মাছ। তার উদ্দেশ্য ছিল মা ও সবাই মিলেই খাবে।
তাই মায়ের প্লেটে চিংড়ি তার ছোট ফুফু নিয়ে যাওয়াতে সে চুপ করে থাকতে পারেনি। মায়ের ওপর পরোক্ষ নির্যাতনগুলো সে আর বরদাস্ত করবে না। সেদিন সন্ধ্যায় তৌসিফ বাজার থেকে ঘরে ফিরল একটু রাত করে। বাজারে ক্যারাম খেললো পাড়ার ছেলেদের সঙ্গে। বিক্ষিপ্ত মনকে একটু ফুরফুরে করার জন্যই সে খেলায় যোগ দিল। সে ঘরে পা রেখে দেখলো সবাই জড়ো হয়ে আছে। তার অসুস্থ বাবাও উপস্থিত আছে। সেও গিয়ে বসলো তাদের মাঝে। সে ভাবল, চাচাতো ভাই অভ্রের সুন্নতে খাতনার অনুষ্ঠান বিষয়ে কথা হবে। কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত হলো। তার দাদা সলিমুল্লাহ বলল, হায়াত মৌত আল্লাহর হাতে, কে কখন মইরা যায় ঠিক নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার সব সম্পত্তি ভাগ কইরা দিমু তোমাগো মাঝে। সবাই বেশ খুশি হলো, তৌসিফের বাবা মা ছাড়া। সলিমুল্লাহর কথায় তাল মিলিয়ে তার ছোট ছেলে জাবেদ বলল, আব্বা, গুড ডিসিশন, আমি খুশি হয়েছি। তার বড় ছেলে জাহেদ অর্থাৎ তৌসিফের বাবা বলল, আব্বা, দরকার কি ভাগের? আমরা সবাই একসঙ্গে আছি, এটাই তো সুন্দর। গ্রামের অনেক বাড়ির মানুষ আমাদের পরিবারকে ফলো করে, বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে আমাদের পরিবারকে দেখায়। মর্জিনা এত বড় পুত্রকে ধমকে উঠলেন, তুই হইলি একটা গাধা, ব্যাককল, ভালো মন্দ কিছু বুঝোস? খালি কয়টা টাকা কামাইতে পারলেই হয় না, জ্ঞান বুদ্ধিও থাকতে হয়। দাদি, আমার বাবাকে গাধা কে বানিয়ে রেখেছে? আমি এতদিন চুপ ছিলাম বলে আপনারা ধরে নিয়েছেন আমিও বাবার মতো সহজ সরল। ভুলকে সঠিক মনে করব, আধারকে আলো মনে করব, রাতকে দিন মনে করব, দুধকে পানি মনে করব। কিন্তু তা একদম নয় দাদি। চুপ থাকা মানে দুর্বলতা নয়, নীরব থাকা মানেই কেউ কথা জানে না তা নয়। দুদিন বাদে আমাদের ঘরে অনুষ্ঠান, তার আগেই কেন এখন সম্পত্তি ভাগের কথা উঠল? আমি কি বুঝি নাই? তৌসিফের কথা শুনে সবাই থ বনে গেল। ঘরের উত্তপ্ত পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠল। রাবেয়া ধমকে উঠল ছেলেকে, তুই অতিরিক্ত কর্তাছস ছেলে, এই শিক্ষা দিছি তোরে? বড়দের সাথে এত ঝাঁজ নিয়ে কথা বলা কোথায় শিখেছিস? তোর কোনো কথা নাই, এখানে তোর মুরব্বীরা আছেন, বলতে হয় তারা কিছু বলবেন। খুকি মুখে ঝামটি মেরে রাবেয়াকে বলল, হইছে, থামেন আপনি, আর সাধু সাজতে হইব না। আপনি যে তলে তলে এত শেয়ানা, তা আজ টের পাইলাম। সলিমুল্লাহ গরম চোখে বলল, থামো সবাই, যা কইতাছিলাম। তৌসিফ বাঁকা হেসে বলল, হ্যাঁ দাদাজান, বলেন শুনি। আপনার বলা শেষ হলে আমিও একটা বিষয় উত্থাপন করতে চাই, আমাদের পারিবারিক বিষয় সেটা। সবাই বিস্মিত চাহনে নিক্ষেপ করলো তৌসিফের মুখপানে। তৌসিফ যা বলবে তা তাদের কল্পনার বাইরে। সলিমুল্লাহ ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতে লাগলো, খোদার অশেষ রহমতে আমি এক কন্যা ও 3 পুত্রের পিতা হওয়ার সৌভাগ্য লাভ করছি। মেজ ছেলে জামাল বিদেশ, তোমরা বাকি 3 ভাই বোন হাজির আছো, বইয়েরাও আছে। আমাদের সংসার আগের মতোই চলবো, শুধু সম্পত্তি বন্টন করে দিমু। কারণ খোলাসা করি, জামাইল মোবাইলের মাধ্যমে আমারে জানাইলো সে সামনে দেশে আইব, নতুন ঘর দিব, দালানের ঘর। আমি চিন্তা করলাম, ভিটা না ঠিক কইরা দিলে তার মর্জি মতে ঘর তুইলা ফালাইব। এরপর হয়তো জাহেদও দিব। সামনে তৌসিফরে বিয়া শাদি করাইতে হইব। বাড়ির উপরে সম্পত্তি ভাগ কইরা দিলে ঘর তোলা নিয়া তোমাগো মাঝে আর বিবাদ সৃষ্টি হইব না। লোকে হাসাহাসি করার সুযোগ পাইব না। এর বাদে তোমরা যার যার সীমানায় পছন্দসই সবজি চাষ করতে পারবা, বড় বড় গাছের চারা রোপণ করতে পারবা, হাঁস মুরগির খোয়ার বসাইতে পারবা। এইসব তোমরা আরো 10 বছর বাদেও করতে পারবা। আমি শুধু বন্টন করে দিমু মরণের কথা ভাইবা। বলতে বলতে সলিমুল্লাহ খুব খুব কেসে উঠলেন। রাবেয়া পানির মগ এগিয়ে দিল শ্বশুরের দিকে। পানি খেয়ে তিনি লম্বা শ্বাস ছাড়লেন। জাবেদ বলে উঠল, আমার খুব পছন্দ হয়েছে আব্বার হিসাব নিকাশটা। কার কখন মৃত্যু হয় ঠিক নেই। আমাদের যোগ্য পিতা। আব্বা, আমাদের ফসলের জমিগুলা? কইতাছি, সেগুলাও সমান 3 ভাগ হইব। যার যার ভাগের জমিতে সেই ফসল ফলাইবা। প্রোগ্রাম শেষ হইলে ভূমি মাপার আমি নাইব, তারে বইলা রাখছি আমি। সবাই মনোযোগ দিয়ে সলিমুল্লার কথাগুলো শুনল এবং তাদের মনোপুত হলো। খুকির মুখের সহজ ভঙ্গি একটু কঠিন হলো। তার মা অনুধাবন করতে পেরে বলল, কি রে, তুই কিছু কইবি? খুকির মেলানো ঠোঁট ফাঁক হলো। বাবা, আমি কি দোষ করছি? আপনাকে একটা মাত্র মাইয়া আমি, আদর কইরা নাম রাখছেন খুকি, অথচ আমার কথা কিছুই কইলেন না। আমার ভাগের সম্পদ কই? সব যে বিলি করার কথা বললেন, তাইলে আমি কোন দিক দিয়া নিমু জায়গা? আমার তো বাবার সম্পত্তি হক আছে।
খুকির কথা শুনে রাবেয়া, জামালের স্ত্রী সীমা, জাবেদের স্ত্রী মণি তাজ্জব হয়ে গেল। কিন্তু তারা মুখে কিছুই বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। সলিমুল্লাহ মেয়েকে দৃঢ় স্বরে বললেন, মাটি কই চইলা যাইতেছে? এইটা আলাদা করে বলার কি? তোর হক তোর প্রাপ্য। কারো কথা বলার জো নাই, না আইন মতে না ধর্মীয় মতে। যখন মন চাই নিয়া যাইস, ভাইয়েরা দিয়া দিব। খুকি চুপ হয়ে গেল। তৌসিফ চওড়া হেসে বলল, বাহ দাদি বাহ, দুপুরে সামান্য একটা চিংড়ির বিষয়ে কথা বললাম বলে আমাকে পাঁচ কথা শোনালে। আমি হিংসুটে তাও বললাম, এখন ফুফু যে সম্পত্তির ভাগ চেয়ে বসলো, এটা কি স্বার্থপরতা, হিংসামি নয়? খুকি চট করে বলে উঠল, আমার মাথায় এটা আইসে তোর লাইগা। আজ দুপুরে যা করলি তাতে সব বুঝা হয়ে গেছে। নইলে ঠিকই তোগরে দান কইরা দিতাম। আপনার দান নেওয়ার মতো ফকির নই আমরা। যত জলদি পারেন নিয়ে আমাদের মুক্ত করেন। খুকি উত্তর দেওয়ার আগে মর্জিনা মরিস কণ্ঠে বলল, তোর হইছেটা কি? হাফের চোখ দেখছত না পিঁপড়ার লেজ দেখছত? এগুলো দেখি নাই, তবে ঘরের ভিতরের অনেক কিছুই দেখেছি। কি দেখছত? খুকি নিজের হকের কথা কইছে। তোর বাপের হক তো চাই নাই। আমিও তো দুপুরে আমার মায়ের ভাগের একটা চিংড়ির কথা বলেছি। তাহলে আমাকে কথা শোনালে কেন? নিজের বেলায় 16 আনা, অন্যের বেলার পাই করিও না। কেন দাদি, কেন? জাহেদ রাগত স্বরে ধমকে উঠলেন ছেলেকে। হাতের কাছে পেলে কষিয়ে গাল লাল করে ফেলতেন। রাবেও ছেলেকে খুব ঝাড়ল। তৌসিফ চুপ করলো। তার চোয়াল শক্ত হয়ে গেল। কপালের রগগুলো ভেসে উঠল। সলিমুল্লাহ বলল, তুই কি কইতে চাইছিলি ক? অবশ্যই বলবো, প্রোগ্রাম শেষ হোক। আর দাদা, জায়গা নিয়ে আপনার হিসেব ঠিক আছে, লজিক্যাল, তাতে আমাদের কারোই দ্বিমত নেই। তবে আমার প্রশ্ন হলো, প্রোগ্রামের আগে আজই কেন আপনার এই বিষয়টা ফয়সালা করতে হলো? দুপুরে একটা মাছ খাওয়া নিয়ে যা হইল, তাতে আমার মনে হইল সামনের দিনগুলা এমন কথা কাটাকাটি ভুল বুঝাবুঝি হইতেই থাকবো। আমি জিন্দা থাকতে তোদের এইরকম আচার আচরণ, আমি মাটির নিচে চইলা গেলে তোরা কি করবি, তা বোঝা হয়ে গেছে আমার। আপনার বোঝা হয়েছে না কেউ বুঝিয়েছে, তাও আমার বোঝা হয়ে গিয়েছে দাদা। যাই হোক, এমন যদি সব বিষয় বুঝতেন আর আপনার দৃষ্টিগোচর হতো, তাহলে কারো জীবনটা সুন্দর হতো, সুখের হতো। কার জীবন অসুন্দর? সুখের নয়। কারো না দাদা, বাদ দেন। সলিমুল্লাহ নির্দেশ পেয়ে সবাই উঠে গেল যার যার মতো করে। তৌসিফ ভার মুখে বের হয়ে বাড়ির সামনের দিকে চলে গেল। কাচারি ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। লাইট না জ্বালিয়ে মোবাইলের ফ্ল্যাশ অন করলো। জিন্সের প্যান্টের পকেট হতে ট্যাবলেটের পাতাটি বের করলো। কিছুক্ষণ আগে সে জাবেদের রুমে গেল তার টাওয়েল খুঁজতে। যেহেতু তাদের যৌথ পরিবার, সবাই সবার জিনিসপত্র ব্যবহার করে। টাওয়েল নিয়ে তাদের ড্রেসিং টেবিলের একটি পাল্লা খুলে নিল লিপ জেল নেওয়ার জন্য। তখনই ঘটনাক্রমে সে এই ট্যাবলেটের পাতাটি পেয়ে যায়। তৌসিফ ট্যাবলেটের নাম দেখল, সম্পূর্ণ অজানা নামটি তার কাছে। ঘরে কে খায় এই ট্যাবলেট, কিসের জন্য খায়? সে মোবাইলে ছবি তুলে নিল। মেসেজ সমেত ছবিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল তার ডাক্তার বন্ধু নবনীকে। নবনী তার স্কুল ও কলেজ লাইফের বন্ধু, দুজনেরই বর্তমান বাস ঢাকায়। সচ্ছল পরিবারের নবনী মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেল। নিম্ন মধ্যবিত্ত ঘরের তৌসিফ চান্স পেল জগন্নাথে। পড়াশোনা শেষে তৌসিফ দ্রুত একটি প্রাইভেট কোম্পানিতে জয়েন্ট হলো। তাদের জীবনে মধ্যবিত্ত শব্দটা রয়ে গেল, নিম্ন শব্দটা দূর হলো। সে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলো, কিন্তু নবনীর কোনো রিপ্লাই পেল না, হয়তো অফলাইন। তৌসিফ একটি সিগারেট বের করে নিল, পরক্ষণে আবার রেখে দিল। এখন সিগারেট খেয়ে ঘরে গেলে বাবা মা বুঝে যাবে তারা খুব অপছন্দ করে সিগারেট খাওয়া। মশার জন্য বাইরে থাকা যাচ্ছে না আর। তৌসিফ দেখলো সবাই ভাত খাচ্ছে, তাদের খাওয়া প্রায় শেষ। সে তার রুমে চলে গেল। সবাই খেয়ে উঠে গেল। তৌসিফের সাথে তারা কেউ কথা বলল না। ঘরে এক একজনের মুখভঙ্গি এক এক রকম। সে খেতে গেল, তার মা তাকে ভাত দিল, নিজেও খেতে লাগলো। রাবেয়া নিজ থেকেই বলল, বাবা শোন, তুই ঘরের কোনো বিষয় নাক গলাইস না। সবকিছু যেমনে আছে চলুক না, তেমন অসুবিধা তো হইতাছে না। সবকিছু ঠিক আছে না বেঠিক আছে তুমি নিজেই সেটা বোঝো না মা। অনুভব, অনুভূতি বলতে কিছু আছে নাকি তোমার? আরেকজন যে আছে তোমার স্বামী, ওনার অনুভূতিও পুরাই বোথা। তোমার আর কি দোষ? সঙ্গ দোষের লোহা ভাসের মতন, চাপা স্বরে বলল তৌসিফ। রাবেয়ার অনুভূতি বলতে সত্যিই কিছুই নেই,
তার বোধগম্য হচ্ছে না কেন তার বড় ছেলে হঠাৎ এত শক্ত শক্ত কথা বলা শুরু করলো, নাকি সামনে বউ আসবে বলে ঘরে কর্তৃত্ব ফলানো শুরু করেছে তার ছেলে। না, তৌসিফটা এমন নয় স্বভাবে। রাবেয়া নরম গলায় জানতে চাইল, ও, ভালো কথা। তোর আব্বাই তোকে জিজ্ঞেস করতে বলছিল প্রোগ্রামের পর কি বলবি তোর দাদারে? পরের কথা পরেই শুনে নিও, এখন নয় মা। তৌসিফ খেয়ে আবার বেরিয়ে যায় ঘরের বাইরে। কলেজ পড়া ছোট ভাই তানভীরকে মোবাইলে ফোন দিল। তানভীর জেলা শহরের একটি আবাসিক হোস্টেলে থাকে। বাড়ি থেকে তার কলেজ বেশ দূরে। নিকটের কলেজগুলোর মান এই কলেজের চেয়ে নিম্নমানের। তাই তৌসিফ ভাইকে এই কলেজে ভর্তি করালো। তৌসিফ ভাইকে দিনের ও রাতের ঘটনা অবহিত করলো। শেষে বলল, তুই কবে আসবি? পূর্বের দিন আসিব ভ্রাতা। গৃহে দিবানিশি গৃহযুদ্ধ চলিতে থাকে। যদিও তাহা উষ্ণ নহে মৃদু ঠান্ডা, প্রত্যক্ষ নহে পরোক্ষ। চুপ করে থাকিস কেন তাহলে? আমি ছোট মানুষ, কিভাবে উচ্চবাচ্য করিয়া অভদ্র বিশেষণ গ্রহণ করিয়া লই। তথাপি আমাদের মাতার তো কোনো সমস্যা দেখি নাই কভু। এটা ভুল ধারণা তোর। আমাদের মাতার জীবনাবস্থা কতটা নিষ্পেষিত, কতটা গুরুত্বহীন, কতটা উপেক্ষিত, কতটা মায়া মমতাহীন তা অকল্পনীয়। তুই কি একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে সারাদিন গল্প উপন্যাস নিয়ে থাকিস? না তো ভ্রাতা। কথা শেষ হলে তৌসিফ ফোন রেখে দেয়। তৌসিফের মেসেজ দেখে নবনী আপ্লুত মনে বলে, সেটাই বন্ধু, প্রয়োজন ছাড়া তুমি মেসেজ ফোন দেওয়ার ছেলে নয়। কেবল আত্মমর্যাদা, পার্সোনালিটি, উঁচু নিচু তফাৎ, পরিবার, দায়িত্ব এসব বোঝো, কিন্তু কোনো মানবীর মনটাকে বোঝার চেষ্টা করো না। নবনী জুম করে সময় নিয়ে ট্যাবলেটের পাতাটি দেখে আতঙ্কিত হয়ে ওঠে। দ্রুত মেসেজ টাইপ করে সেন্ড করে তৌসিফকে। তুমি এই মারাত্মক ট্যাবলেট কোথায় পেলে তৌসিফ? কার কাছে? কে খায়? এটা আমাকে ক্লিয়ার করো। এই মেডিসিন তো বাংলাদেশে নিষিদ্ধ। কোনো ফার্মেসি বা হসপিটালও বিক্রি হয় না এই ট্যাবলেট। এটা ধীরে ধীরে মানুষের দেহের সমস্ত স্নায়ুকোষকে দুর্বল ও অকেজো করে দেয়। পড়া শেষে তৌসিফ বিমূঢ় হয়ে যায়। ঘাবড়ে উঠে অনেকটা। সে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। যেভাবেই হোক এই নিষিদ্ধ ট্যাবলেটের রহস্য তাকে উদ্ঘাটন করতেই হবে। তৌসিফ উদ্ভ্রান্তের মতো ঘরে ঢুকল। সবাই যার যার রুমে অবস্থান করছে। মাকে ইশারা দিয়ে নিজের রুমে ডেকে নিল সে। রাবে এলো ছেলের রুমে। কি রে, কি হয়েছে? মা, আমি গ্রামে থাকি না, মাসে একবার আসি। তাও সারাদিন বাইরে বাইরে থাকি, তাই জানি না আমাদের ঘরে কারো কোনো বড় অসুখ আছে। রাবেয়া ভিমরি খেল ছেলের কথায়। অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলো ছেলের মুখপানে। হতবাক স্বরে নীরস ভঙ্গিতে বলল, হ্যাঁ আছে তো। তোর? মা, সিরিয়াস কথা বলছি আমি, ভার কণ্ঠে বলল তৌসিফ। আমিও সিরিয়াস কথা বলছি। তোর হয়েছেটা কি বলতো? কার কি অসুখ থাকবে? কারোই তেমন অসুখ বিসুখ নাই। সব চাইতে ঘরে যা। একটু কাহিল থাকে তোর আব্বা। সে তো আগে থেকে নরম সরম মানুষ। বহু বছর ধরে শরীরে ডায়াবেটিস। ধীরে ধীরে আরো নরম হইব সামনের দিকে। এটা তো সবারই জানা কথা। বাবার ওষুধের প্রেসক্রিপশনটা আনো, যাও। রাবেয়া তপ্ত শ্বাস ফেলল। উঠে গিয়ে নিয়ে এলো। তৌসিফ সেই ট্যাবলেটের নাম মুখস্থ করে নিয়েছে। সে দেখলো প্রেসক্রিপশনে এমন কোনো মেডিসিনের নাম নেই। সে মাকে বলল, এমনিতে একটা জিনিস চেক করলাম, যাও ঘুমিয়ে পড়ো। শোনো, পতিভক্তি পত্নী হয়ে তোমার ভোলা ভালা স্বামীকে ও বাকিদের আবার বলে ফেলো না যেন। রাবেয়া বোবা মুখে উঠে গেল। ছেলে কেন কারো অসুখ আছে কিনা জানতে চাইলো, কেন বাবার প্রেসক্রিপশন দেখলো, আবার কেন কাউকে বলতে নিষেধ করলো সাবধানী সুরে। এসব নিয়ে রাবেয়ার মাঝে কোনো হেলদোল দেখা দিল না। কোনো প্রশ্ন বা কৌতূহল সৃষ্টি হলো না। বরং উল্টো তার মাঝে বিষয়টা হাস্যকর ঠেকল। মনে মনে ছেলেকে পাগল আখ্যা দিল সে। তার দৃষ্টিতে ঘরের সবই ঠিক আছে, কিন্তু ছেলে এবার বাড়ি এসে এমন শুরু করেছে কেন? অতিরিক্ত হয়ে যাচ্ছে। সংসারে একসাথে বাস করতে গেলে অমন ছোটখাটো বিষয় ঘটবে। রাবেয়া মশারি খাটিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ল। ছেলের কথা অনুযায়ী সে কাউকে বলবে না, এমনকি পাশে শুয়ে থাকা স্বামীকেও না। নইলে সত্যি সত্যি সে এখন সব গড়গড় করে বলে দিত। তৌসিফ সোজা হয়ে সিনা টান টান করে শুয়ে পড়ল। তার অস্থির লাগে। কষ্টে দুঃখে ঘৃণায় বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। তার বাবা মা দুজনের অন্তরটা এত সারল্যতায় মাখামাখি কেন? কেন জানি তার মন বলছে এই ট্যাবলেট তার বাবাকে কৌশল করে খাওয়ানো হচ্ছে। কিন্তু কে সেই ব্যক্তি, বা তারা কারা? কেনই বা খাওয়াচ্ছে? কিসের স্বার্থ আর সুবিধা ভোগের জন্য?
পরিবারের প্রতিটি মানুষের সাথে বাবার সম্পর্ক অতি মধুর, কেননা এই সংসারে তার বাবা বড় ছেলে হওয়াতে অবদানটা বাকিদের চেয়ে ঢের বেশি তার। তৌসিফের চোখ জড়িয়ে আসে, চিত হওয়া থেকে উপুর হয়ে সইসে শত দুর্ভাবনা মাথায় নিয়ে আর জেগে থাকতে পারল না। চোখের পারে নেমে এলো গভীর ঘুম। পরের দিন উষালগ্নে তৌসিফের ঘুম ছুটে গেল। তার জানালা বরাবর বাইরে একটি কবুতরের বাসা রয়েছে। বুঝতে পারল এরাই তাকে ডেকে ডেকে ঘুম ভাঙিয়েছে। এই কবুতরগুলোর কাজও তার মা সবার চেয়ে বেশি করে, অথচ তার মায়ের প্লেটে কোনোদিন ভুনা কবুতরের পা বা পাখনা দুটো ছাড়া আর কিছুই জোটেনি। এটার রসুলও সে নিবে এবার, কিছুই বাকি থাকবে না আর। ব্রাশ নিয়ে আলস্য ভঙ্গিতে হাই দিতে দিতে তৌসিফ বাড়ির সামনে দরজার দিকে গেল। কাচারি ঘরের সামনের পুকুর ঘাটে সিঁড়িতে গিয়ে বসলো অল্পক্ষণ। মুখ ধুয়ে বাড়ি ফিরে এলো। বাইরে উড়ন্ত ধোঁয়া দেখে বুঝতে পারল চুলায় আগুন জ্বলছে। সে রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে উকি মারল ভিতরে। দেখলো মা রাবেয়া রোজকার মতো নাস্তা বানাতে ব্যস্ত, দুহাতে সমান তালে কাজ করছে। তৌসিফ শব্দ করে বলল, তুমি একা কেন করছো মা? ঘরে আর কেউ নেই? বড় চাচি, ছোট চাচি, দাদি, সাথী, ফুফু এরা উঠে নাই? ঘরে যেহেতু এখন মেহমান বেশি, এরা তোমাকে হেল্প করতে পারে না? সাত সকালে ছেলের কথা শুনে রাবেয়ার মেজাজ বিগড়ে গেল। পিড়িতে মাথা ঝুঁকিয়ে রুটি বেলতে বেলতে বলল, ওরে বাপ থাম, শুনবো সবাই। তোর মানসিক সমস্যা দেখা দিছে, পাবনায় চলে যা, সুস্থ হয়ে বাড়ি আসিস। হঠাৎ তোর এসব কথাবার্তা আমার কাছে আদি খেতা ঠেকছে, বুঝলি? আমার তো কোনো সমস্যা হচ্ছে না, বাপের সব পাইল, এই দিক দিয়ে অমিল দেখতেছি তোর মাঝে। তৌসিফ মায়ের ওপর রেগে গেল, রুক্ষ ভাষায় বলল, তোমার সমস্যা হবে কেন? তোমাকে তো সেই শুরু থেকে বোবা ও গাধা বানিয়ে রাখা হয়েছে, যেন সব সহ্য করতে পারো, হজম করতে পারো, চুপ থাকতে পারো। তাই তো সমস্যাকেও সমস্যা মনে হয় না তোমার কাছে। সেই উপলব্ধি করার সময়টুকু তোমার কাছে অবশিষ্ট নেই ভাবার মতো। রাত দিন গাধার মতো খাটুনি ছাড়া আর কি বা পারো তুমি? সমস্যাগুলো তো আমি দেখতেছি ধীরে ধীরে। আর বাপের স্বভাব বললে না, এমন বলদ মার্কা স্বভাব যেন আমার বা কোনো মানুষেরই না হয়। আমার কি সমস্যা বল তুই? উত্তেজিত গলায় বলল রাবেয়া। তোমাকে বলে লাভ নেই, যাদেরকে বললে কাজ হবে তাদের সামনেই বলবো। ওরে বাবা, মাফ চাই, এই বয়সে তুই আমার রিজিক কেড়ে নিস না এই সংসার থেকে। স্বামী ছাড়া করিস না আমাকে। তুই উল্টাপাল্টা কিছু বলিস না তো দাদা দাদিরে। করুণ গলায় আরতি করে বলল রাবেয়া। তৌসিফ মায়ের ভীত মুখ দেখে নির্বাক হয়ে যায়। এতটা বছর সংসার করে মা কি তাহলে ভয়, ধৈর্য, অপেক্ষা, চুপ থাকা, মানিয়ে নেওয়া, মেনে নেওয়া এসবই অর্জন করলো? এর বাইরে একজন মানুষ হিসেবে কোথায় তার মায়ের সাহস, অধিকার, প্রতিবাদ, আবদার, চাও পাওয়া কোথায়? তৌসিফ থমথমে পায়ে ঘরের ভিতরে যায়। চাচাতো বোন সাথী রুমে গেল। সাথী ওড়না খুঁজে নিয়ে বুকের ওপর মেলে দিতে দিতে আহ্লাদে সুরে বলে উঠল, অনুমতি ছাড়া কোনো তরুণীর শয়নকক্ষে এভাবে একটা যুবক ছেলে আসা উচিত নয়। চাপকে পিঠের চামড়া তুলে ফেলবো। ঢং, ন্যাকামো। আমার মাকে গিয়ে কাজে সাহায্য কর। এটা ধনী পরিবার নয়। আমার মা কোনো দাসী নয়। তিনি করবেন আর আপনারা বসে বসে গিলবেন। এটা একটা মধ্যবিত্ত পরিবার। এখানে সবাই সমান, সবাই সমানভাবে কাজ করবে ভাগাভাগি করে। সাথী ভয়ে লজ্জায় আড়ষ্ট ভঙ্গিতে চোখ নামিয়ে ফেলে। তৌসিফ টি শার্ট প্যান্ট পরে নেয়। মায়ের ওপর অভিমান করে নাস্তা না খেয়ে বেরিয়ে পড়ে। পাছে মা কষ্ট পাবে বলে বলে যায় তার একটা জরুরি কাজ আছে। নাস্তা বাইরে খেয়ে নিবে। রাবেয়া তখনও রান্না করে হাতের কাজে মশগুল। বোবা অশ্রুপাতে ভেসে গেল তার দুগাল। বরাবরের মতো মাথায় বড় করে কাপড়ের আঁচল থাকার দরুন সবার অদেখায় রয়ে গেল রাবেয়ার নীরব অশ্রুপাত। আর ছেলের কথায় রাবেয়ার স্মৃতিতে স্মরণে ফিরে এলো অতীত। ঠিক মৌমাছির চাকে কেউ ঢিল ছুঁলে যেমন করে সেগুলো দিক বিদিক ছুটতে থাকে বিশৃঙ্খল ভাবে। 17 বছর বয়সী কিশোরী রাবেয়া বহু বছর পূর্বে জাহেদ নামের ভদ্র, অমায়িক, মহৎ মনের একজন সুপুরুষের বউ হয়ে এসেছিল এই ঘরে। তখন এদের ঘরে বিদ্যুৎ ছিল না। গ্রামে অনেক মধ্যবিত্ত পরিবারে বিদ্যুৎ ছিল না। বাড়িতে বিয়ে, ঘরে নতুন বউ, রয়েছে অতিথির সমাগম। তাই সারা ঘরে জ্বলেছিল বেশ কিছু কুপি ও হারিকেন। রাবেয়ার কিশোরী হৃদয় দুলে উঠেছিল নবসুখে। পুলক অনুভব করেছে সে ক্ষণে ক্ষণে
এতগুলো পিদিম একসঙ্গে জ্বলতে সে আর কোনো দিন দেখেনি। সখীদের কাছে শুনেছে সিনেমায় নাকি এমন দৃশ্য দেখা যায়। লাল শাড়ির ঘোমটার ভিতর হতে সারা ঘরে সে আলো আঁধারি পরিবেশের দিকে রাবেয়া সম্মোহনী চোখে চেয়েছিল বার কয়েক পলক তুলে তুলে। অথচ সেই পিদিম জ্বলা রাতে রাবেয়া ফুলশয্যা পায়নি। ঘরে রুম সংকট, এই কারণ দেখিয়ে বাসর ঘর প্রস্তুত হয়নি তার জন্য। স্বামী বা কারো আদর সোহাগ পায়নি, জায়েদ ঘুমিয়েছিল অন্যত্র। তাই কোনো মধুর অভিজ্ঞতারও মুখোমুখি হয়নি সে, বরং সংসারের বড় বউ হিসেবে তার দায়িত্ব বেশি। শ্বশুরমশাই তাকে সেই কীর্তন শুনিয়েছিল বেশ রসিয়ে রসিয়ে। 17 বছরের বয়সটাতে যেন ভারী কি ভাব এনে 25 বছরের পরিপূর্ণ সংসারী নারী ভাবা হয়। এই ছবক দিতেও ভুল করেনি শাশুড়ি। বোনাস হিসেবে শুনেছিল ভয়ের বাণী, নয়তো তার ঘর ও জীবন ভেসে যাবে বানে। রাবেয়ার কিশোরী মনে সেই ভয়ের ছাপ দারুণভাবে লেগে গিয়েছে। তা টের পেয়ে গোপনে উল্লসিত হলো শাশুড়ি মর্জিনা। ভাবি চা হইছে? খুকির চঞ্চল গলায় রাবেয়া সংবিত ফিরে পায়। কল্পনার ইতি ঘটে সেখানে। তৌসিফ সেই ট্যাবলেটের পাতাটি হাতে নিয়ে সব ফার্মেসিকে দেখালো। বড় বাজার, সদর, উপশহর সব স্থানে সিএনজি করে ছুটল, প্রতিটি হাসপাতালে গেল। জানতে পারলো কারো কাছে বা কোথাও এই ট্যাবলেট নেই। এসব ছোটাছুটি করতেই সারা দিন লেগে গেল তার। সন্ধ্যার পর এক সরকারি হাসপাতালে গিয়ে সে জানতে পারল বাংলাদেশে এই ট্যাবলেট নিষিদ্ধ হয়েছে 2010 সাল হতে। তবে ভারতের কিছু কিছু হাসপাতালে এখনো আছে। প্রয়োজন হতে পারে এই ধারণা থেকে ডাক্তাররা কিছু মজুত রেখেছে। তৌসিফ বুঝতে পারল তার মানে এই ট্যাবলেট তার ঘরে ইন্ডিয়া হতে এসেছে। কিন্তু ইন্ডিয়া কে গেল, কবে গেল? ছোট চাচার রুমে পেল ট্যাবলেট, তার মানে ছোট চাচা ইন্ডিয়া গিয়েছে। কই, কোনো দিনও তো এমন কিছু সে শোনে নাই। সাধারণ একজন কারখানা ব্যবসায়ীর ইন্ডিয়া কি কাজ? তৌসিফ দিগ্ভ্রান্ত নাবিকের মতো বিক্ষিপ্ত পায়ে বাড়ি ফিরে। তখন সন্ধ্যা পেরিয়ে রাত। তৌসিফের মাথায় আসে কলেজ পড়া সাথীর কথা। সাথী তার প্রতি দুর্বল, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। সাথীর সাথে তার সদয় আচরণ করতে হবে। তৌসিফ স্বাভাবিক থাকে, কোনো রাগ ক্ষোভ প্রকাশ করলো না, মায়ের সাথেও না। রাবেয়া এগিয়ে গেল ছেলের রুমের সামনে, দরজায় দাঁড়িয়ে বিচলিত গলায় বলল, কিরে বাবা, কই ছিলি সারাটা দিন? দুপুরে কই খাইলি? মা, হোটেলে খেয়েছে এক বড় ভাই সহ, ওনার কাজেই বের হয়েছে। তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে মাকে মিথ্যে করে বলল তৌসিফ। বুঝলাম, এখন ভাত খাইবি না অন্য কিছু? ভাত খাবো, অন্য কিছু খেলে এখন পোষাবে না। মায়ের দিকে চেয়ে ঠোঁট ভিড়িয়ে হেসে বলল তৌসিফ। রাবেয়া চলে গেল খাবারের রুমে। একে একে সবকিছু বেড়ে টেবিলে নিয়ে রাখলো। রুমের একপাশে একটি পুরনো চৌকোনা সাইজের টেবিল পাতানো রয়েছে। অনুষ্ঠান উপলক্ষে টেবিলের কাগজ পরিবর্তন করা হয়েছে। নতুন টেবিল ক্লথ বিছানো হয়েছে। টেবিলে বসে সাধারণত পুরুষেরা খায়, মহিলারা মাটিতে পাটি বিছিয়ে খায়। তৌসিফ আয়েশ করে খেতে লাগলো। রুই মাছের মাথা দিয়ে কাঁচা কলা রান্না, মলা শুটকি দিয়ে বেগুন চচ্চড়ি, কুচো চিংড়ি দিয়ে চিকন লতি ভুনা, কই মাছ দো পেঁয়াজা, আলু করলা ভাজি, মাসকলাইয়ের ডাল। তৌসিফ খেতে খেতে বলল, বাহ, এত আইটেম মাছ, কাহিনী কি মা? ঘরে মেহমান, তাই কারণে বেশি হয়ে গেছে। কাঁচা কলা আমাদের গাছ থেকে পাড়া, শুটকি আমাদের ঘরের দেওয়া, খুকির পছন্দ বলে করতে হইল। চিকন লতি আমাদের কচু গাছের গোড়া থেকে তুললো তোর দাদি, করলা ভাজি তোর দাদার প্রিয়। আচ্ছা, দারুণ হয়েছে। সবাই কি তুমি রান্না করেছো মা? তো আর কে করবে? তাও তো কথা, টেবিল ক্লথটা সুন্দর আছে। কে চেঞ্জ করছে? সাথী, কলেজ থেকে আসার সময় কিনে আনলো। বাহ বাহ, কবে থেকে এত কাজের হলো সে? তুই জিজ্ঞেস তারে। বড় চিংড়িগুলা ভাজো না কেন আর? ফেলে রাখার দরকার কি? আমার মন চাইতেছিল গাছে নারকেল বাটা দিয়ে চিংড়ির মালাইকারি করি। তোর দাদি মানা করলো উচ্চ গলায়, বলল, খবরদার, এই ইসা মাছ ঘরের কেউই খাইব না আর। তোমার পোলায় আনছে, তাই সব তোমরা মায়ে পুঁতে খাইও। তৌসিফ দাঁত কিরমিরিয়ে নিচু স্বরে বলল, এটা বলছে না সে? ঠিক তাই হবে। তুমি কালকে চিংড়ি মালাইকারি করবে অবশ্যই, দেখি কে না খায়। আচ্ছা করব, কাল তানভীরও আসবো। পরশু শুক্রবার তো ঘরে অনুষ্ঠান। বাবা, একটা কথা বলতাম। শুনছি, বলো। আমাদের ঘরে ফ্রিজ আছে,
কিন্তু একটা ডাইনিং টেবিল নাই। কেমন দেখা এটা? সামনে তোরে বিয়া করামু, নতুন বউ আসবো, তাই বলছিলাম সেকেন্ড হ্যান্ড হইলেই একটা ডাইনিং টেবিল দরকার বাবা। বউ ঠিক করছো? দেখতেছি তো। দেখতে থাকো। আর শোনো মা, ফ্রিজটা কেনা জরুরি ছিল বলে কেনা হয়েছে যৌথভাবে। আপাতত ডাইনিং থাক, পরে হলেও চলবে। আমি তোমাকে টেবিল কিনে দিব, তবে এখন নয়, পরে। ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠে জানালো তৌসিফ। রাবেয়া মুখ গোছ করে বলল, তোর সবকিছু পরে আর পরে। তোর সেই পরে আস্তে আস্তে আমরা কবরে যাব। তৌসিফ খেয়ে উঠে দাঁড়ায়। মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, এজন্য মন খারাপ করলে মা? রাবেয়া বলল, না রে বাপ, আল্লাহ তো আমারে চুপ থাকা আর সবর করার মাটি দিয়ে বানাইছে। কইতেও পারি না, সইতেও পারি না। আমার বিয়ার প্রথম শাড়িটা স্মৃতি হিসেবে যত্ন কইরা রাখছি। শাড়ির ভাঁজে কয় মাস পর পর কর্পূর দিয়া রাখি ভালো থাকার জন্য। সেই শাড়িটা খুকি কিছুদিন আগে নিয়া নিল, কার বিয়েতে জানি পরার জন্য। আজ বিকালে বলতেছে পরশু অনুষ্ঠানেও সে ওই শাড়িটাই পরবো, এবং আমাকে আর দিব না। শাড়িটার রং খয়েরি রঙের কিছুটা, তাই নাকি বেশি ভালো লাগে পরতে তার। ক্যাটকাটা লাল রং হইলে সে নিতই না, কোথাও পরাও যাইতো না। মানাই তো কম। তৌসিফ রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। বলল, বাবাকে জানিয়েছ? বলছি। উনি বলল তার একটা মাত্র বোন, কখনো তার কোনো আবদার অপূর্ণ রাখেনি বড় ভাই হিসেবে। এখন কিভাবে এই শাড়ির কথা বলবে, যেখানে মুখ খুলেই বলল আর দিবে না? সে একটা মাত্র বোন, তুমি কি তার? তুমিও তো তার একটা মাত্র বউ, নাকি আরো কয়টা বউ আছে ওনার? তোমার শাড়ি তোমার থাকা চাই আমি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার কৌশল অবলম্বন করব আমি। তোরে কিছু কইলেও দোষ, শুনবো হেরা? রাতের কথা আসতে বললেও পাশের রুম থেকে শোনা যায়। অনুষ্ঠানটা আনন্দের সাথে শেষ হোক, পরে যা বলার, যা করার করিস। আচ্ছা, সে দেখা যাবে। তৌসিফ উঠানে একটু হাঁটাহাঁটি করতে গেল। খাওয়ার পর 10 মিনিট হাঁটা স্বাস্থ্যের জন্য, হজমের জন্য ভালো। তৌসিফ নবনীকে হোয়াটসঅ্যাপ কল দিল। নবনী রিসিভ করে প্রীতময় সুরে, কেমন আছো তৌসিফ? এই তো নবনী। তবুও জীবন যাচ্ছে চলে জীবনের নিয়মে। তুমি কেমন আছো? ব্যস্ততায় ভালো আছি, তার মাঝেও কাউকে মিস করি। যাই হোক, বলো তোমার কাজের কথা। মুঠোফোনের অপ্রান্তে ছোট্ট করে শ্বাস ফেলে জবাব দিল ডাক্তার নবনী। নবনী, তোমার কথা রাইট। সেই মেডিসিন আমাদের দেশে নেই, ইন্ডিয়া হতে আনা হয়েছে। তুমি জানাতে বললে তাই জানালাম। দোয়া করো আমার জন্য। বাবা মাকে নিয়ে আমি খুব সমস্যায় আছি। আহত গলায় বলল তৌসিফ। আমার দোয়া যেন তোমার জন্য খুব কাজে লাগে, সে ব্যবস্থা করে ফেলো। মুখের ভিতর রেখে চাপা স্বরে বলল নবনী। তৌসিফ না বোঝার ভান করে বলল, বন্ধুর দোয়াও নেহাত কম গুরুত্বপূর্ণ নবনী। নবনী দরদ মাখা সুরে বলল, হাহ, আমি তোমার নামেই বন্ধু মাত্র। খাঁটি বন্ধু হলে পারিবারিক বিষয়গুলো শেয়ার করতে। সরি নবনী, বলে সংযোগ বিচ্ছিন্ন করল তৌসিফ। নবনীর চোখ ভিজে গেল তৌসিফের জন্য। সে তৌসিফকে ভালোবাসে, বিয়ে করতে চায়। কিন্তু তৌসিফের কাছে প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলোর কোনো পাত্তাই নেই। সে কেবল বোঝে পরিবার, মা বাবা, ভাই। এর বাইরে যে বেলা শেষে নিজের একজন মানুষ থাকা চাই, সেই অমোঘ সত্যিটা তৌসিফ যেন উপলব্ধি করতে পারে না। ঘরে এসে তৌসিফ সাথীর রুমের সামনে গিয়ে থামল। নবনীর কথা তার হৃদয়ে সামান্যতম আঁচড় কাটতে পারেনি। এই বিষয়ে সে বড্ড উদাসীন। কেননা সে যে পিতার মতো পরিবারের বড় ছেলে, তার দায়িত্ব অনেক বেশি। সে চাপানো দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করল। সাথী অভ্র ও খুকির মেয়ে মাইমুনা তিনজন মিলে গল্প করছিল। তৌসিফ ঠোঁটের কোণে ছল করে হাসি দিয়ে খাটের কিনারায় পা তুলে বসল। সাথী তাকে দেখে বেরিয়ে যেতে লাগলো। তৌসিফ পুরো গলায় সাথীকে ডাকলো, সাথী, কই যাস? শোন। সাথী পা থামালো। বস বলছি। সাথী নীরস ভঙ্গিতে বসলো অনিচ্ছা সত্ত্বেও। তৌসিফ হালকা হেসে বলল, তোর চয়েসটা আমার চয়েস হয়েছে। টেবিল ক্লথটা নাইস। এভাবে সবকিছু করবি দায়িত্ব নিয়ে, ঠিক আছে? সাথী মৌন থাকে। তার ভিতর বলছে কথা বলতে তৌসিফের সাথে, বাহির বলছে চুপ থাকতে। তৌসিফ অব্র মাইমুনার গতিবিধি দেখে নিল। তারা দুজন একটা ছড়ার বই নিয়ে ব্যস্ত। তৌসিফ বলল, সাথী, আমি ইন্ডিয়া যাব এক কাজে। আসতে তোর জন্য কি আনবো বল? ইন্ডিয়া জিনিস তো কখনো চোখেও দেখিসনি। কথাটা সাথীর ইগোতে লাগলো খুব। সে বলে উঠল,
হুহ, চোখেও দেখিনি। কত ধরছি, দেখছি, পড়ছি, খাইছি। তৌসিফ চমক খাওয়া সুরে জিজ্ঞেস করলো, আমি তোর মুরব্বি, আর মুরব্বির সাথে মিথ্যা বললে জিহবা খসে পড়বে পলেস্তারার মতো। দাঁড়ান বলে সাথী স্ব ব্যস্ত হয়ে তার ড্রেসিং টেবিলের সামনে গেল। তৌসিফের চোখে মুখে উৎসুকতা খেলা করে। সে চোরা চোখে দেখে নিল সাথী কোন স্থান থেকে কি নিচ্ছে। সাথী হাতে করে তৌসিফের সামনে বিছানার উপরে এনে কিছু জিনিস রাখলো। বলল, দেখেন ভালো করে। এসবই সুদূর ওপার বাংলা হতে এসেছে মিস্টার। তৌসিফ নেড়েচেড়ে দেখল চুলের দুটো পাঞ্চ ক্লিপ, একটা ব্রেসলেট, দুটো ম্যাঙ্গো বার চকলেট, এবং বুঝল এসব দেশি পণ্য নয়। সে সহজ গলায় বলল, আমি হেরে গেলাম, তুই জিতে গেলি। কিন্তু কে দিল এত সুন্দর উপহার তোকে? ক্লাসের কোনো বান্ধবী? না, অব্রের মেজো মামা ইন্ডিয়া থেকে আনলো। উনি দিল তার বোনকে, তার বোন দিল আমারে। চাচি বলল উনি মাঝে মাঝে বাইরে যায় ব্যবসার কাজে। ও, বুঝলাম, নিয়ে রেখে দে, মন দিয়ে পড়াশোনা করিস। সাথীর আবেগী মনে তুফান ছোটে, প্রমোদ গণে গোপনে। তৌসিফ ভাইয়াও কি আমার মতো করে আমাকে পছন্দ করে? ব্যক্তিত্বের জন্য প্রকাশ করতে পারে না এমন কিছু? তৌসিফ উঠে যায় নিজের রুমে। চোয়াল শক্ত করে মনে মনে বলে, তার মানে ট্যাবলেট ওপার হতে আসে নিশ্চিত। আমাকে আরো স্ট্রং ক্লু রেডি করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, বাবাকে খাওয়ানোর উদ্দেশ্যটা কি? কেই বা খাওয়ায়? কিভাবেই বা খাওয়ায়? ধীরে ধীরে সব জট খুলতে হবে। রাতে সবাই খাওয়ার রুমে চলে গেল। সে তো আগেই খেয়ে নিয়েছে, তাই সে তার রুমেই শুয়ে রইল। অনুসন্ধিৎসু চোখে সে রান্নাঘরে চোখ বুলিয়ে নিল। চুপি চুপি উঠে গিয়ে সাথী রুমে গেল, খালি পায়ে নিঃশব্দে। লুকানো চোখে তৌসিফ সারা ঘরে চোখ বুলিয়ে নিল। ড্রেসিং টেবিলের নিচ থেকে খুঁজে একটি পাঞ্চ ক্লিপ নিয়ে নিল পকেটে। এটা কাজে লাগতে পারে অপরাধীকে শনাক্ত করতে। রাতে সবাই সবার মতো ঘুমিয়ে পড়ল। তখন তৌসিফ তার মা বাবার রুমে গেল। তার বাবার মেডিসিনগুলো, প্রেসক্রিপশন দেখলো ভালো করে। গ্লুকোমিটার দিয়ে সুগার চেক করলো, প্রেশার চেক করলো, দেখলো সব ঠিক আছে। এবং জেনে নিল মেডিসিনগুলো সবসময় তার মাই তার বাবাকে নিয়ে দেয়। মা ব্যস্ত থাকলে বা অসুস্থ থাকলে জাহেদ নিজেই নিয়ে খেয়ে নেয়। তৌসিফের মনে জিয়ে থাকা কৌতূহল দ্বিগুণ হলো সেই ট্যাবলেটের পাতাটা নিয়ে। তাহলে সে নিষিদ্ধ ট্যাবলেটের পাতা কেন তাদের ঘরে এলো? কিসের জন্য? তবে তার বাবা মায়ের মনে কোনো কৌতূহল কাজ করলো না। ছেলে এসব চেক করলো বলে তাদের সরল মন বুঝে নিল ছেলে দূরে থাকে সবসময়, তাই এখন কাছে আসাতে পিতার সবকিছু মনিটরিং করছে। জাহেদ ছেলেকে নরম গলায় বলল, বাবা, তুই অযথা তুচ্ছ বিষয় নিয়ে কাউকে কিছু বলিস না। এসব কোনোটাই বড় সমস্যা নয়। তোর মা তো ভালোই আছে, তাকে জিজ্ঞেস কর নইলে। তৌসিফ বুক ভর্তি অভিমান নিয়ে অভিযোগের আঙুল তুলল পিতার দিকে। বলল, বাবা, আপনি কোনো কথাই বলবেন না আর। আপনার মুখে কিছু বলা এখন আর শোভা পায় না। নিজের মা বাবা ভাই বোনকে কখনো তাদের ভুলের জন্য, অনুচিতের জন্য কিছু বলেননি। ধরে নিলাম বলতে চেয়েও পারেননি। তাই এতটা বছর যেভাবে চুপ ছিলেন, এখন আমি যা করব বলবো আপনি চুপ থাকবেন। এটা সন্তান হিসেবে আপনার কাছে আমার একান্ত অনুরোধ বাবা। পাশ হতে রাবেয়া স্বামীর কথার গুরুত্ব দিয়ে বলল, আমি কতবার মানা করছি, তাও আপনার ছেলে শুনবো না। তৌসিফ মায়ের মায়ায় ভরা মুখখানার দিকে সজল চোখে চাইল এবং চিন্তা করতে করতে নিজের রুমে চলে গেল। পরের দিন পাখি ডাকা ভোরে সবাই উঠে গেল। তৌসিফ ও জাবেদ বড় কাঁচা বাজারে চলে গেল। অভ্রকে সে অনেক স্নেহ করে, তাই বাদ সাধল না যেতে। হাসি হাসি মুখে চাচা ভাতিজা বাজারে গেল। যাওয়ার আগে দেখল তার মা রান্নাঘরে দুহাত খুলে কাজ করছে। আজ আর সে মাকে বা অন্যদের কিছু বলবে না, কারণ সে মাকে নিয়ে সেদিন দুপুরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হাকিম নড়বে, হুকুম নড়বে না। রিক্সা ভর্তি বাজার চলে এলো। ডেকোরেশনের লোকজনও চলে এলো খাবার প্যান্ডেল সাজাতে। চেয়ার টেবিল, বড় ডেকচি, প্লেট, গ্লাস সবই চলে এলো উঠানে। জাবেদের একমাত্র ছেলে অভ্র, তাই তার সাধ্যের ভিতরে বড় আয়োজন করবে সে। তানভীর বাড়ি চলে এলো দুপুর না হতে।
ফ্রেশ হয়ে সেও অন্যদের সাথে কাজে হাত লাগালো। পরে সে সুযোগ মতো তৌসিফকে ডেকে নিল একপাশে। বিজ্ঞের মতো ভাইকে জিজ্ঞেস করলো, ভাইয়া, সেদিন তুমি আম্মাকে নিয়ে যে কথাগুলো বললে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। আমি তো কখনো তেমন কোনো সমস্যা দেখিনি। দেখবি কিভাবে তুই? মায়ের সমস্যা, দুঃখ, বেদনা অনুভব করতে হলে আমার মতো পরিবারের বড় ছেলে হতে হয়। তানভীরের পিঠ চাপড়ে বাঁকা হেসে বলল তৌসিফ, বাহ, ছোট ছেলে হলে বুঝি এসব বোঝা যায় না? মনে হয় না। নয়তো আমার থেকে জানতে চাস কেন? আমি কি মায়ের বিষয়ে তোর থেকে জানতে চেয়েছি কিছু? তানভীর আর দাঁড়ালো না বড় ভাইয়ের সামনে। পরাজিত সৈনিকের মতো নিচু মাথায় অন্যদিকে চলে গেল। তৌসিফ স্থির চোখে ভাইয়ের চলে যাওয়ার পানে চেয়ে রইল। পরের দিন দুপুরে অনুষ্ঠান শুরু হলো। সলিমুল্লাহ চেয়েছেন ঘরে মিলাদ ও কোরআন খতম হোক, তাই মসজিদ থেকে 5 জন হুজুর এলো দাওয়াত পেয়ে। ছোট বড় সবাই নতুন পোশাক পরেছে, তবে রাবেয়া বেশি ভালো শাড়ি পরেনি নষ্ট হতে পারে বলে। সে ঘরের বড় বউ, দায়িত্ব বেশি, কাজ বেশি। ঘরের সব পুরুষেরা পাঞ্জাবি পরেছে। অব্র পিতার কিনে দেওয়া পাঞ্জাবি না পরে তৌসিফের দেওয়া পাঞ্জাবি পরল। এতে তার মা মনি একটু বিরক্ত হলো ছেলের উপরে, কিন্তু ঘর ভর্তি অতিথি বলে কিছু বলল না অব্রকে। মিলাদ শেষে ভোজন পর্ব শুরু হলো। তা শেষ হতে হতে দুপুর গড়িয়ে বিকাল হলো। ঘরের অতিথি ছাড়া আশেপাশের বাড়ির সবাই চলে গেল। অব্র অনেক উপহার পেল। সবাই সেগুলো দেখলো খুশি খুশি মনে। আনন্দমুখর পরিবেশে অব্রের সুন্নতে খাতনার অনুষ্ঠান শেষ হলো। তানভীর সহ সব কাজিনেরা হাসি ঠাট্টায় মেতে উঠল। কাকে কিরকম সুন্দর লাগছে তা একে অপরকে বলছে। তার মাঝে হুট করে সাথীর নানি তৌসিফকে শুনিয়ে বলে উঠল, তৌসিফ রে দুলা দুলা লাগছে, খালি বিবির অভাব। তানভীর এগিয়ে গিয়ে উদ্যম হাসি ছড়িয়ে বলল, অভাব কেন? তুমি আসো না নানি? ওই, তোর বুড়া পাত্রী নজরে পড়ে কেন? ঘরে তো জোয়ান পাত্রীও আছে। কে? চমক খাওয়া সুরে জিজ্ঞেস করলো তানভীর। কেন? আমাগো সাথী। তৌসিফের লগে সাথীরে খুব মানায়। পাশ থেকে সাথীর মা সীমা শুনে ফেললো মায়ের কথা। ত্রস্ত পায়ে মায়ের সামনে এলো, রাগ ঝাড়লো মায়ের উপরে। দাঁত চিবিয়ে বলল, আহারে মা, আর পারি না। আপনার মুখে লাগাম নাই কেন? যৎ বিচার তৎ সময়, মুখে কুলু পাঠান আল্লাহর ওয়াস্তে। তৌসিফ ও সাথীর কানেও গেল বাক্যটি। সাথী লজ্জা লজ্জা মুখে তৌসিফের আড়াল হয়ে গেল। তানভীর বাইয়ের দিকে চেয়ে চোখের পাতা উল্টিয়ে মত জানতে চাইল। তৌসিফ না বোঝার ভান করল। মনে মনে সামান্য হোঁচট খেল। সে কোনো পাত্তা দিল না বুড়ো নানির কথাকে। নানির এমন তামাশা করেই থাকে ঘরে উপযুক্ত ছেলে মেয়ে থাকলে। তৌসিফ স্থান পরিবর্তন করে অন্য সাইডে গিয়ে বসলো একটি চেয়ার টেনে। সারাদিন বেশ কাজের ধকল গিয়েছে তার উপরেও। সে আর চোখে খুকির দিকে তাকাচ্ছে বারবার। তার মায়ের বিয়ের কাতান শাড়িটি খুকির পরনে। খুকি যখন শাড়িটি পরে হাঁটাহাঁটি করছিল তখনই তৌসিফের চোখে পড়েছিল। এই শাড়িতে, এই দৃশ্যে সে তার মাকে কল্পনা করছে। মা পরলে মনে হয় আরো বেশি সুন্দর লাগতো, ভেবেই সে মনে মনে ক্ষুব্ধ। তার মায়ের এত সুন্দর বিয়ের শাড়ি খুকি নিয়ে নিবে? নো, তা হতে পারে না। যে করে হোক মায়ের শাড়ি মায়ের কাছেই থাকতে হবে। তৌসিফের মাথা খিল্লি যায়। সে সবাইকে শুনিয়ে উচ্চ গলায় তার মাকে ডাকলো, মা, এই মা, কই তুমি? রাবেয়া ছেলের দরাজ কণ্ঠের ডাক শুনে পা চালিয়ে ছুটে এলো। কি রে, কি হইল? মা, ফুফুর পরনে এটা কি তোমার শাড়ি? হ্যাঁ, কি হয়েছে এখন? মা, শাড়িটা তো চমৎকার। আমাদের ঘরের প্রথম বউ বরণ হবে তোমার এই শাড়িটি দিয়ে। মানে তোমার বিয়ের শাড়ি হবে তোমার বউয়ের বিয়ের শাড়ি। এই শাড়ি পরে সে আমাদের ঘরে আসবে। পুরো গলায় অধিকার প্রয়োগ করে বলল তৌসিফ। পাশের রুম থেকে শুনতে পেল সাথী। সে নিজে নিজে লাজুক হাসছে মিটমিটিয়ে। তানভীর তা দেখল। সাথীর সামনে গিয়ে মুচকি এসে বলল, কি রে, খুব খুশি মনে হচ্ছে তোকে? ভাইয়াকে পছন্দ করিস? না আমাকে? তুই তো আমার ক্লাসমেট। তো কি প্রবলেম? মুখ মিলিয়ে নে। হাসি বন্ধ কর, মাসি ঢুকবে। রাবেয়া ইতস্তত বোধ করতে লাগলো। ইতিউতি চেয়ে জোরেই ছেলের কথার জবাব দিল, তোর আব্বার কেনা শাড়ি কেন তোর বউ পরবে? তোর টাকার কেনা শাড়ি দিয়ে আমরা বউ বরণ করব। এটা তোর ফুফুর পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছে। তৌসিফ হতবম্ব গলায় করে বলল, আশ্চর্য, এটা কেমন কথা মা? তোমার বিয়ের শাড়ি কেন ফুফু নিয়ে নিবে?
একটা মেয়ের কত আবেগ, অনুভূতি, মধুর স্মৃতি জড়ানো থাকে বিয়ের শাড়িতে, আর সেসব স্মৃতি বিলীন হয়ে যাবে। তুমি কি মানুষ, মা? তুমি তো দেখি আস্ত একটা রোবট। রাবেয়া অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে দেয়াল ঘেঁষে। জাহেদ ছেলেকে থামাতে গিয়েও ব্যর্থ হয়। জোরে বলাতে কথাগুলো সবাই শুনতে পেল। খুকি ছোট ভাইয়ের রুমে গিয়ে শাড়িটি চেঞ্জ করে ফেলল। নিজের একটা শাড়ি পরে নিল। রাবেয়া শাড়িটি ভাঁজ না করে তৌসিফের সামনে ছুঁড়ে মারল। রুক্ষ স্বরে বলল, নে ধর, তোর মায়ের শাড়ি। হারামির হারামি একটা। কত মায়া করছি লেদা কালে, সব ছাই, বেহুদা। বলে খুকি রাবেয়ার মুখোমুখি এসে দাঁড়ালো। তিরিক্ষি গলায় উপহাস করে বলল, এমন নাদান সাইজা খাড়ায় আছেন, মনে হয় ভাজা মাছটাও খুইটা খাইতে পারেন না আপনি। এইটা যে আপনার কারসাজি তা ভালো করেই ধরতে পারছি। রাবেয়া মলিন মুখে দাঁড়িয়ে আছে। তৌসিফা চুপ হয়ে আছে। মনে মনে বেশ খুশি মায়ের শাড়িটি নিয়ে নিতে পারল বলে। উৎসব মুখর দিনে খুকির মন খারাপ হয়ে গেল। শাড়িটা নিজে দখলে নিতে পারল না বলে। জাবেদ বাড়ির বাইরে ছিল বলে শাড়ির বিষয় জানতে পারেনি। ঘরে ফেরা মাত্র স্ত্রীর কাছে সব শুনল। সে মনে মনে কিছু একটা বলল তৌসিফকে নিয়ে। পরক্ষণে মনিকে বলল, চুপ আছো, চুপ থাকো। দরকার না পড়লে হস্তক্ষেপ করার দরকার নেই। খুকি অভিমান করে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে চাইল সেদিনই। তানভীর তাকে জড়িয়ে ধরে থামালো। তানভীর একমাত্র ফুফুকে অনেক ভালোবাসে। খুকি ও বড় ভাইয়ের ছোট ছেলেকে যথেষ্ট স্নেহ করে। খুকি ভাতিজার কাছে প্রশ্রয় পেয়ে নাকি কান্না শুরু করে দিল। পরোক্ষভাবে তৌসিফ ও রাবেয়ার প্রসঙ্গ টেনে নানান কথা বলে তানভীরের কান ভারী করে দিল। তাতে তানভীর মা ও ভাইয়ের উপর একটু মনক্ষুণ্ণ হলো। তানভীর তার মতো করে খুকিকে বুঝিয়ে ঘরের ভিতর নিয়ে নিল। মর্জিনা ও ছোট নাতির কাছে বড় নাতির বিরুদ্ধে নালিশ দিল। তানভীর একই কায়দায় দাদিকেও বুঝিয়ে নিল। জাবেদ চলে যাবে, খুকিও শ্বশুর বাড়ি চলে যাবে, তৌসিফ নিজেও চলে যাবে ছুটি শেষ হলে। সুতরাং দেরি করা যাবে না। তাই পরের দিন মাগরিবের নামাজের পর তৌসিফ সবাইকে অনুরোধ করে সলিমুল্লাহ রুমে ডেকে নিল। যৌথ পরিবারের বড় ছেলে তৌসিফ। তার কথা অগ্রাহ্য করার সুযোগ নেই কারো হাতে। একে একে সবাই গেল, যার যার মতো করে ছড়িয়ে ছিটিয়ে বসল। সলিমুল্লাহ, মর্জিনা, জাহেদ, রাবেয়া, তৌসিফ, তানভীর, জামালের স্ত্রী সীমা, তার মেয়ে সাথী, জাবেদ, মনি ও খুকি উপস্থিত রয়েছে। ছোট বাচ্চারা অন্য রুমে তাদের মতো করে খেলাধুলায়, গল্প গুজবে মশগুল রয়েছে। তৌসিফ কি বলবে তা কেউই জানে না। তবে যেটা বলবে সেটা যে কারোর জন্য সুখকর কিছু নয়, এতটুকু তারা সবাই বুঝতে পেরেছে। তাই সবাই ভার মুখে অপেক্ষারত। তৌসিফের মুখশ্রী বিবর্ণ, চাহনি অবিচল। সে লম্বা করে আক্ষেপের শ্বাস ছাড়ল। গম্ভীর গলায় বলল, দাদা দাদি, আমি আমার বাবা মা ভাইকে নিয়ে ভিন্ন হয়ে যেতে চাই। যৌথভাবে আমরা আর থাকবো না। আকস্মিক তৌসিফের এমন আক্রমণাত্মক কথায় সবাই বর্জাহত হলো যেন। কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সবাই স্তম্ভিত, বাকরুদ্ধ। সবার অদ্ভুত ও অবিশ্বাস্য চাহনি তৌসিফের দিকে তাক হয়ে আছে অচেনা মানুষের মতন। তারা একে অপরের মুখের অভিব্যক্তি লক্ষ্য করছে। কারো মুখে ভাষা নেই। সবার নীরবতা ভাঙল উঠানে থাকা একটি কুকুরের বিদঘুটে আওয়াজে। সলিমুল্লাহ ঝেড়ে কাশলেন। বড় ছেলের দিকে চেয়ে বলিষ্ঠ গলায় বললেন, কিরে, তৌসিফ হঠাৎ এমন কথা কইল কেন? নাকি তোগো দুইজনের বদলে? সে কইল। পিতার প্রশ্নটি জাহেদের অন্তরে কাটার মতো বিঁধল। যেখানে সে নিজেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল তৌসিফের কথা শুনে, সেখানে সে পিতাকে কি বলবে? তবুও জাহেদ মরা বিকেলের মতো নিস্তেজ গলায় বলল, বাবা, আমি কিছুই জানি না, মাত্রই শুনলাম। আপনাদের মতো আমিও অবাক হয়েছি তৌসিফের কথা শুনে। আমি একদমই চাই না ভিন্ন হতে। সলিমুল্লাহ বড় পুত্রবধূ রাবেয়ার দিকে দৃষ্টিপাত করলেন। রাবেয়া মোলায়েম স্বরে বলল, বাবা, আমার দিকে কোনো অভিযোগের আঙুল তুলবেন না দয়া করে। ওর কি হয়েছে আল্লাহ জানে। আমিও চাই না ভিন্ন হতে। জাবেদ গলায় কাঠিন্যতা এনে বড় ভাই ভাবির উদ্দেশ্যে বলল, তাহলে কি এই হঠকারী সিদ্ধান্ত সে একাই নিয়েছে? মা বাবার সাথে পরামর্শ না করে ভাগ হতে চাইলে ভাগ হয়ে যাক, আমার আপত্তি নেই। জাবেদের কথাগুলো যে কেবল মুখের কথা
তা অন্যরা না বুঝলেও তার স্ত্রী মনি ঠিকই বুঝতে পারল। সে অবুঝের মতো চুপচাপ বসে রইল একপাশে। তার মতো করে নির্বোধ সেজে আছে প্রবাসী জামালের স্ত্রী সীমা ও তার মেয়ে সাথী। তাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই বড় ভাসুরের পরিবারের সাথে, বরং তারা পছন্দ করে তাদের। সলিমুল্লাহ একে একে সবাইকে জিজ্ঞেস করলেন, তৌসিফ যা কইল তাতে তোমরা রাজি আছো? সীমা বলল, বাবা, তৌসিফ এই ঘরের বড় ছেলে, শিক্ষিত, জ্ঞানী ছেলে। সে হয়তো অনেক কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত নিছে, তাই আমার কোনো আপত্তি নেই বাবা। মনি বলল, বাবা, আপনি যা ভালো বোঝেন করবেন, তাই আমরা মেনে নিব। তানভীর বলল, আমি চাই আমরা সবাই এভাবেই থাকি সারা জীবন। কিন্তু ভাইয়া যেহেতু চাচ্ছে না, তাই আর কিছু বলার নেই আমার। আপনারা যা ভালো মনে করেন তাই করবেন। জাবেদ বিরক্তিকর স্বরে বলল, আমি চাই না আমরা এখনই ভিন্ন হই। মানুষ কি বলবে শুনলে? তারপরেও বাকিটা আপনারা বোঝেন। সবার কথা শুনে মর্জিনা মনে বেশ জোর পেল। তিনি থমথমে গলায় বলে উঠলেন, ওই এখন সব কাজের কাজই। ঘরের বিষয় মাতব্বরি শুরু কইরা দিছে দাদা দাদি বাপ চাচারা বর্তমান থাকতে। আমি চাই সবাই মিলামিশা একলগে থাকুক, হাসুক, খাউক, বাঁচুক। ও কইলেই হইল নাকি? সলিমুল্লাহ পাংশুটে মুখে তৌসিফের কাছে জানতে চাইলেন, আচ্ছা, আচমকা তুই কেন আলগা হইতে চাস মা বাপ নিয়া? কত? তৌসিফ ম্লান অথচ দৃঢ় কণ্ঠে বলল, দাদা দাদি সবকিছুর পিছনে কারণ থাকে। কেন থাকে? আমি সেই কারণ ও কেনর জবাব অবশ্যই আপনাদেরকে অবহিত করতে পারি। ভিন্ন হতে চাই, এই বাক্যটি বলতে আমার খুব খারাপ লেগেছে, কিন্তু না বলার উপায় নেই। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় কোনো মানুষের, তখন মানুষটি বাঁচার জন্য সামনের বাধা দেওয়া মানুষটাকে আঘাত করতে বাধ্য হয় নিজেকে বাঁচানোর জন্য। তৌসিফের কথাগুলো সবার কাছে দুর্বোধ্য ঠেকল, তামস যুগের আলো আঁধারির মতন। জাহেদ ও রাবেয়া মনে মনে লজ্জিত, বিরক্ত ও অনুশোচিত ছেলের এমন কথাবার্তায়। তারা বারবার ভেবেও বুঝতেছে না কি বললে তৌসিফকে তার সিদ্ধান্ত থেকে সরানো যায়। সলিমুল্লাহ হতবাক কণ্ঠে বললেন, বুঝলাম না, আমার সংসারে কার দেয়ালে পিঠ থেকে গেছে? কে তারে আঘাত করতে চায়? আর সে বাঁচার জন্য এখন আলগা হইতে হইব? দাদা, আমি পুঙ্খানুপুঙ্খ বলে নতুন করে কারো মনে কষ্ট দিতে চাই না। সবাই সবার সাথে ভালো ছিল, ভালো থাকুক সম্পর্ক। আপনি তো বাইরের ধানি জমি ও বাড়ির সম্পত্তি এমনিতেই ভাগ করে দিতেন। সেসব যেহেতু ভাগ হবে, তাহলে সবার সংসারও ভাগ হয়ে যাক, হাড়িও ভাগ হয়ে যাক। সলিমুল্লাহর গলা ধরে এলো নিষ্ঠুরের মতো বড়নাথের কথাগুলো শুনে। তিনি বললেন, তোর মুখে এমন কথা শুনুম, এটা আমার চিন্তার বাইরে ছিল। বাইরের সম্পত্তি ভাগ আর ঘরের হাড়ি ভাগ এক হইল। জানি না কোন জালিম এমন কুবুদ্ধি দিয়া তোর মাথাটারে খাইছে আর বিগড়াইয়া দিছে। পিতার কথা শেষ হতে দেরি, কিন্তু খুকির মুখ খুলতে দেরি হলো না। সে কণ্ঠে এক ঝাঁপি ঝাঁজ ঢেলে বলল, এতক্ষণ চুপ কইরা সবার কথা শুনলাম। আমি এই ঘরের একমাত্র মাইয়া, আমারও কথা বলার অধিকার আছে। 10 কথার এক কথা হইল, তৌসিফ সামনে বিয়া করব, ঘরে নতুন বউ আইব। তার বউ যেন এতজনের কাজ না করতে হয়, তাই সে আগে থেকে ভিন্ন হয়ে যাইতে চায়। এইটাই একমাত্র কারণ। আমরা কেউই চাই না ভিন্ন হইতে। মেজ ভাবি তাদের পক্ষে। তিনি কেন তাদের পক্ষে তাও আমি বেশ জানি, তবে তৌসিফ যেহেতু চায়, তাহলে ভিন্ন হয়ে যাওয়ানি ভালো। এত অশান্তির আর দরকার নেই। ঘরে এখন অকারণে রোজ রোজ ঝামেলা করতেছে সে। শহরে থেকে ওই মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। মুহূর্তেই তৌসিফ হুঙ্কার দিয়ে উঠল দাঁড়িয়ে, তর্জন গর্জন শুরু করলো। কি, আমি অমানুষ? আর আপনারা খুব মানুষের বাচ্চা? না, আপনারা তো আমার চেয়েও বড় অমানুষ। আপনাদের কর্মকাণ্ডে তো আমার মনে হয় মানুষের জন্ম না দিয়ে কোনো পশু জন্ম দিছে আপনাদের। বলেই সে পাশে থাকা কাঠের চেয়ার তুলে ছুঁড়ে মারল উঠানের মাঝ বরাবর। ঘরে সবার মাঝে পিনপতন নীরবতা নেমে এলো শীতের মধ্যরাতের ন্যায়। সে উত্তেজিত গলায় খুকির দিকে তাকিয়ে বলল, এই চিনলেন ভাতিজাকে ফুফু? আমি বিয়ের জন্য, বউয়ের জন্য ভিন্ন হতে চাই? একদম না। আমার কাছে আমার পরিবার ইম্পর্টেন্ট। কেন? তোর কথায় তো সেই প্রমাণ মিলে। গতকাল তুই তো কইলি তোর মার বিয়ের শাড়ি দিয়া তোর বউরে ঘরে তুলবি। ক্ষুব্ধ গলায় বলল খুকি।
তার মানে কি এটা বোঝায় ফুফু? বিয়ে তো একদিন করতেই হবে। যখন করব তখনকার কথা বলছি আমি। সবসময় আপনারা মা মেয়ে উল্টা বোঝেন, উল্টা কাজ করেন। কর্কশ গলায় বলল তৌসিফ। জাহেদ ও রাবেয়া মাথা হেঁট করে বসে আছে। তাদের স্বামী স্ত্রীর মরে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। এতটা বছর তাদের স্বামী স্ত্রীর উপরে ভালো মানুষের তকমাটা বুঝি, আর রইল না ছেলের জন্য। অথচ পরিবারে, বাইরে সবাই জানে ও বিশ্বাস করে সলিমুল্লাহর বড় ছেলে জাহেদ যেমন কাদামাটির মতো নরম মানুষ, সাদা দিলের মানুষ, ঠিক তেমনি তার স্ত্রীটাও ভালো মানসিকতার। জগতের সমস্ত পঙ্কিলতা ও জটিলতা থেকে গা বাঁচিয়ে চলে তারা। আজ সব ধূলিসাৎ করে দিল তৌসিফ। মর্জিনা হৈ হৈ করে উঠলেন নাতির উপরে। হায় হায় সুরে তাকে বলে উঠলেন, এই তুই কি কইলি? কি কইলি তুই? কিসের আমরা? মা মাইয়া বেবা কিছু উল্টা বুঝি। এক্ষুনি তুই পই পই করা সব হিসাব দিবি। কি সমস্যা? কি করছি আমরা কারে? তোর বাড়া ভাতে ছাই ঢালছি? তোরে কত যত্ন কইরা পালছি। জীবনে এই দিন দেখতে হইব, এমন যাইলে আতুর ঘরে তোরে নুন খাওয়াই মাইরা ফালাইতাম আমি। তুই বেশি বাইরে গেছত। আমাগো অভিশাপে তুই ধ্বংস হইয়া যাবি কইলাম। কয়টা টাকা কামা শহরে থাইকা, তাই শরীরের রক্ত গরম তোর। হের লাইগাই তোর মুখ দিয়ে অমন গরম গরম কথা বাইর হয়। যা, অহনি জুদা হইয়া যা, বাইর হইয়া যা। তোর মতন পোলারে ত্যায্য করণ দরকার। তরিতেই শস্য ব্যস্ত হয়ে তৌসিফ মায়ের রুমে চলে গেল। একটি ওষুধের ফাইল ও এক্স-রে রিপোর্ট নিয়ে এলো সবার সামনে। তাদের সামনে ছুঁড়ে মারল। উত্তেজিত গলায় খুকি ও দাদির দিকে তাকিয়ে বলল, আমি আগেই বলছি। কি ও কেন জবাব আছে আমার কাছে? দিতে গেলে বেইজ্জতি হবেন। কিন্তু যেহেতু আপনাদের শোনার এত স্বাদ, তাই বলতে বাধ্য হচ্ছে। এক্স-রেতে দেখেন, আমার মায়ের কোমরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে বেশ পরিমাণ। এই ঘরে তো বয়স 40 অতিক্রম করা আরো নারী আছে। তাদের হাড় অক্ষত আছে। কেন দাদি? কেন? জবাব চাই আমার। সবাই পাহাড় সম বিতৃষ্ণা নিয়ে তৌসিফের দিকে চেয়ে আছে। সে তার মায়ের বাম হাত ধরে টান দিয়ে সবার সামনে আনলো। বলল, আমার মায়ের এ আঙুল বেঁকে গেছে কেন? ঢেকিতে কার পাড়ায় আমার মায়ের আঙুল চলে গেল? আমার মা অপুষ্টিতে ভোগে কেন? কে দায়ী? তৌসিফের মুখে যেন খই ফুটেছে। সে আরো বলতে গিয়েও পারেনি পিতার শোচনীয় অবস্থা দেখে। জাহেদের প্রচন্ড বুক ব্যথা আরম্ভ হলো আরো আগে। এতক্ষণ অনেক কষ্টে সহ্য করে রয়েছেন, আর পারছেন না ব্যথা সহ্য করতে। তাই তিনি বসা থেকে কাত হয়ে পড়ে গেলেন। তানভীর বড় ভাইয়ের ওপর ক্ষোভ ঝাড়তে ঝাড়তে বাজারে ছুটে গেল প্রায় দৌড়ে। সিনজি নিয়ে এলো ঘরের সামনের উঠানে। তৌসিফ ও তানভীর বাবাকে ধরাধরি করে নিয়ে গেল একটি প্রাইভেট হাসপাতালে। ঘরের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলো। রাবেয়া সহ সবাই তৌসিফকে গালমন্দ দিতে লাগলো। হাসপাতালে উপস্থিত চিকিৎসা দিয়ে চিকিৎসক নির্দেশ দিল দ্রুত ঢাকায় নিয়ে যেতে জাহেদকে। দুই ভাই মিলে বাবাকে শহরে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে। তারা জানে না হাসপাতালে গেলে আরো ভয়ঙ্কর কিছু শুনতে হবে তাদের। উন্মোচিত হবে সেই ট্যাবলেটের পাতার রহস্য। যেতে যেতে তৌসিফ তার ছোট চাচার মোবাইলে ফোন করলো। তার পরিবারে সে ছাড়া আর কারো হাতে মোবাইল নেই। এটা মধ্যবিত্তের জন্য বিলাসিতার নামান্তর। কিন্তু জাবেদ ও তার স্ত্রীর মোবাইল ফোন রয়েছে। তৌসিফ চাচার ফোনে মায়ের সাথে কথা বলল ভারাক্রান্ত মনে। রাবেয়া কেঁদে ফেলল ছোট বাচ্চার ন্যায়। বিগলিত অভিমানী গলায় বলল, এটা কোনো কথা? আমি ছাড়া তোরা ঢাকা নিয়ে যাইতেছস তোর বাপরে? তুই তোর চাচার ফোনে আরো আগে জানাইলে সে আমারে নিয়ে যাইতো হাসপাতালের সামনে। মা, সেই সিচুয়েশন একদমই ছিল না। হসপিটালের অ্যাম্বুলেন্সে করে আমরা তড়িঘড়ি করে রওনা দিলাম। তুমি টেনশন করো না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এটা তো তুমিই বলো কথা প্রসঙ্গে। নামাজ পড়ে বাবার জন্য দোয়া করো। ফোন সংযোগ বিচ্ছিন্ন হলো। রাবেয়া অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল জায়নামাজ বিছিয়ে। মোনাজাতে স্রষ্টার নিকট ফরিয়াদ জানালো স্বামী সুস্থতার জন্য। ঘরের পরিবেশ অস্বস্তিকর, হজবরল। একদিকে সবার ভিন্ন হওয়ার কথা উঠল, আর একদিকে জাহেদের সংকটাপন্ন অবস্থা। জাহেদকে নিয়ে ঢাকা মেডিকেল হসপিটালে পৌঁছে গেল তার দুই ছেলে। কেবিন বুক করা হয়ে গিয়েছে এর ভিতরে। ভর্তির বিষয়ে যতটুকু সম্ভব সেগুলো সহ নবনী এগিয়ে রেখেছে দৌড়ঝাঁপ করে।
সে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে কর্মরত রয়েছে। জাহেদকে ভর্তি করা হলো। তৌসিফের দুজন ঘনিষ্ঠ বন্ধুও সেখানে উপস্থিত হলো। নবনীরও ৩ জন ডাক্তার বন্ধু ছিল। সব মিলিয়ে চিকিৎসার ন্যূনতম দেরি হলো না, ত্রুটি হলো না। পরীক্ষা নিরীক্ষা হলো কিছু রাতে, কিছু পরের দিন। স্যালাইন চলছে, কেননা জাহেদের শরীর বেশ দুর্বল। রিপোর্ট তুলে তৌসিফ ও তানভীর ডাক্তারের কাছে গেল। সাথে নিয়ে গেল জাহেদের আগের সব প্রেসক্রিপশন ও টেস্টের রিপোর্টগুলো। নবনী ব্যস্ত থাকায় সে সময় থাকতে পারেনি। জাহেদকে চিকিৎসা দেওয়া কর্তব্যরত চিকিৎসক ভালো করে বার কয়েক আগের প্রেসক্রিপশনগুলো দেখল। রাতে প্রথমে দেখেছে অন্য ডাক্তার। তিনি উদ্বিগ্ন মুখে বললেন, উনি হার্ট অ্যাটাক করেনি, টাইমলি চিকিৎসা দিয়েছেন বলে বড় ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন। ওনার কোষগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, বাট খুব স্লোলি। আকস্মিক কোনো কারণে শকড হয়েছেন বলে বুকে ব্যথা উঠেছে। মেডিসিন দিয়েছি, সেরে যাবে। প্রেশার ও সুগার নিয়ন্ত্রণে আছে মোটামুটি, এবং ওনার মেডিসিনগুলো ঠিক আছে। তবে প্রশ্ন হলো, এই মেডিসিনগুলোর জন্য শরীর এত দুর্বল হওয়ার কথা নয়, বাকি সমস্যাগুলো হওয়ার কথা নয়। আপনাদের কথা অনুযায়ী উনি খাওয়া দাওয়া করছেন ঠিকভাবে, তাহলে শরীর নিষ্ক্রিয় হয়ে আসার কারণ কি? কোষগুলো ড্যামেজ হওয়ার কারণ কি? কোষ ড্যামেজ হওয়া রোধ না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এখানে তো এমন কোনো মেডিসিন আমি দেখতে পেলাম না। তৌসিফ ও তানভীর নির্বাক হয়ে গেল শুনে। এক ভাই অপর ভাইয়ের মুখপানে দৃষ্টিপাত করল। তৌসিফ তার পকেট হতে সেই ট্যাবলেটের পাতাটি বের করে ডাক্তারের সামনে রাখল। বিনীত গলায় জানতে চাইল, স্যার, এই ট্যাবলেটটা কিসের? এর প্রভাব কি রকম? ডাক্তার ট্যাবলেটের পাতাটি ধরে ভালো করে দেখলেন। পাতায় 10টি ট্যাবলেটের মধ্যে 6টি নেই, 4টি অবশিষ্ট আছে। তিনি তৌসিফের দিকে এগিয়ে দিলেন পাতাটি। অবাক চোখে আশাহত গলায় বললেন, এটা আপনি কোথায় পেয়েছেন? আপনার বাবাই ট্যাবলেট খেয়েছে নিশ্চয়ই। কোন ডাক্তার দিয়েছে এটা? ওনার কোনো প্রেসক্রিপশনে তো এই মেডিসিনটার নাম দেখলাম না। এই ট্যাবলেট ডায়াবেটিস রোগীদের জন্য তৈরি করা হয়েছিল, তবে এর প্রভাব ভীষণ ক্ষতিকারক। এটি অন্ত্রে বাজে ধরনের ক্ষত তৈরি করে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে ভূমিকা রাখে। তাই নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশে তো এই ট্যাবলেট নিষিদ্ধ। কেউ এনে থাকলে বাইরে থেকে এনেছে। সত্যিটা ডাক্তারকে বলা যাবে না, তাহলে নবনী জেনে যাবে। পরিবারের অভ্যন্তরীণ কোন্দল তাকে জানানো মানে নিজে ছোট হয়ে যাওয়া তার কাছে। সুতরাং এটা করা যাবে না। তাই তৌসিফ কৌশলে ডাক্তারকে বুঝিয়ে দিল মিথ্যা কিছু বলে। উঠে গেল দুই ভাই। তানভীর জিজ্ঞেস করলো বিস্মিত সুরে, ভাইয়া, বুঝলাম না কিছুই। এই ট্যাবলেটের পাতার রহস্য কি? তৌসিফ আড়ালে গিয়ে ভাইকে সব বলল। তানভীর বিমূঢ় হয়ে গেল শুনে। বলল, আব্বাকে তো ঘরের সবাই সম্মান করে, ভালোবাসে। ছোট চাচা তো অনেক সমীহ করে আব্বাকে। কে হতে পারে? আর কিভাবেই বা খাওয়ায় আব্বাকে? সেই রহস্য এবার বের করতে হবে আমাদের দুই ভাইকে। তবে কিছুতেই মুখ খুলবি না, সাবধান। যা বলার করার আমিই করব। আত্মবিশ্বাসী সুরে বলল তৌসিফ। তানভীর বলল, প্রশ্নই আসে না। আগে সেই নিকৃষ্টকে চিহ্নিত করতে হবে আমাদের। কিছুতেই তাকে ছাড়ব না, যতই রক্তের হোক আর প্রিয়জন হোক। জানোয়ার কোথাকার। এদিকে জাবেদ পরের দিন চট্টগ্রাম চলে গেল তার কারখানায়। খুকিও চলে গেল। বড় ভাইয়ের জন্য মন পুড়ছে, কিন্তু তৌসিফের ওপর ভয়ানক ক্ষুব্ধ সে ও কেউ কেউ। নবনী তৌসিফের বাবার কেবিনে রোজ সকাল বিকাল রাতে আসছে, তার সাধ্যানুযায়ী টেক কেয়ার করছে। নবনী যেহেতু তৌসিফের ক্লাসমেট ছিল, সেই সুবাদে তারা সবাই চিনে তাকে। নবনী তৌসিফের সাথে একান্তই প্রয়োজন না হলে কথা বলছে না, কিন্তু তানভীর ও জাহেদের সাথে কথা বলছে। সব খোঁজখবর নিচ্ছে। নবনীর অনুরোধ, তার বাবা নাদিম এলো জাহেদকে দেখতে। কথা প্রসঙ্গে জাহেদ বলল, ভাই, নবনীমা না থাকলে সরকারি হাসপাতালে এত সহজে কেবিন পাওয়া, চিকিৎসা পাওয়া সহজ ছিল না। ভারী লক্ষ্মী মেয়ে আপনার, মাশাআল্লাহ। দোয়া রইল আল্লাহ যেন মেয়েটাকে একজন উত্তম সঙ্গী মিলিয়ে দেন। নবনীর বাবা অল্প হেসে বলল, ভাই, মেয়ের বিয়ে নিয়ে আছে বিপাকে। মেয়ে ডাক্তার হোক আর উকিল হোক, ভালো পরিবারে বিয়ে না দিতে পারলে সবই বৃথা। কয়দিন আগে বলল তার একটা ছেলেকে পছন্দ, কিন্তু আমরা নাকি রাজি হব না সেখানে বিয়ে দিতে। কি যে বলে কিছুই বুঝি না।
জাহেদ সৌহার্দ্যপূর্ণ কণ্ঠে বলল, ভাই, মেয়ের পছন্দকে গুরুত্ব দিন। জীবন তার, সুখ শান্তির বিষয়টাও তার। ওর পছন্দ আছে। আমরা অর্থনৈতিকভাবে আপনাদের চেয়ে দুর্বল, নইলে আমিই প্রস্তাব দিতাম তৌসিফের জন্য। ওভাবে বলবেন না ভাই, আপনার পছন্দের কথা জানলাম। তৌসিফ ছেলেও দেখতে মাশাআল্লাহ, শিক্ষিত, মার্জিত ছেলে, ভালো মর্যাদার পদে চাকরি করে। বাসায় গিয়ে বিষয়টা আলাপ করব আপনার ভাবির সাথে। মাটির নিচে সবার হিসাব এক, মাটির উপরে আমরা যত উঁচু নিচুর ভেদাভেদ করি, বৈষম্য গড়ে তুলি। পাশে থেকে তাদের আলাপচারিতা শুনছে তানভীর। সে পিতার উপর বিরক্ত হলো বিয়ের বিষয়টা বলাতে। কোথায় নবনী হলো শহরে থাকা সচ্ছল পরিবারের ডাক্তার মেয়ে, আর তার ভাই হলো গ্রামে বাস করা মধ্যবিত্ত পরিবারের ছেলে। 4 দিন পর জাহেদের রিলিজ হলো। নবনী নিজে উপস্থিত হলো তৌসিফ ও তানবীরের সাথে। প্রেসক্রিপশন বুঝে নিল তারা তিনজনই। নবনী জাহেদকে সালাম দিল দোয়াচে। তিনি নবনীর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। নবনী তানভীরের থেকেও বিদায় নিয়ে নিল। তানভীর বেরিয়ে গেল ওষুধ কিনতে ও গ্রামে যাওয়ার জন্য প্রাইভেট গাড়ি ঠিক করতে। নবনী লুকানো চোখে তৌসিফকে দেখল, কালো বেল্টের ঘড়ি হাতে, মেরুন রঙের চেকের শার্ট ও গ্যাবার্ডিন প্যান্টে দারুণ লাগছে চওড়া বুকের তৌসিফকে। মাথার চুলগুলো এলোমেলো, রুক্ষ। এই কয়দিন শেভ না করাতে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, তবুও অদ্ভুত সুন্দর লাগছে তাকে। তৌসিফের চোখ নবনীর দিকে পড়তেই নবনী দৃষ্টি সরিয়ে নিল। তৌসিফ নবনীকে কেবিনের বারান্দায় ডেকে নিল। নবনী আশ্চর্য হয়ে গেল, কারণ তার চেনা ও দেখা তৌসিফের ব্যক্তিত্বের সাথে এটা যায় না। নবনী ও তৌসিফ দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। তৌসিফ তাকে জিজ্ঞেস করলো, একটা হিসেব মেলাতে পারলাম না নবনী। আব্বার জন্য সবকিছুই করছো, আমার ক্লাস ফ্রেন্ড হিসেবে, কিন্তু আমার সাথে কথা বলছো না কেন? কি হয়েছে? আমার কোনো ভুল তোমার কাছে? ছেলেদের আবার কোনো ভুল আছে নাকি? সব ভুল তো মেয়েদের। যাই, আঙ্কেল মাইন্ড করবে। আচ্ছা যাও, তবে তোমার স্বরেও বলায় অভিমান। অনুযোগের গাঢ় প্রলেপ আজ করলাম এই প্রথম। আমি পরে যোগাযোগ করব তোমার সাথে। আর বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। তৌসিফের উপর নবনীর বেশ রাগ হলো গোপনে। তবুও নীরব থেকে চলে গেল কেবিন হতে। মনে মনে উচ্চারণ করল, হার্টলেস বয় কোথাকার। পরিবার বোঝে, মা বাবা ভাই বোঝে, প্রেম বোঝে না, কারো অনুভূতি বোঝার চেষ্টা করে না। রাবিশ। তৌসিফ ও তানভীর জাহেদকে নিয়ে গ্রামে চলে গেল। তখন সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। মর্জিনা ছুটে এলো উঠানে। ছেলের পিঠের ওপর হাত রাখলো এক সমুদ্র মমতা নিয়ে। অন্যরাও ছুটে এলো, রাবেয়াও এলো। সে ক্লান্ত, অবিশ্রান্ত মুখে স্বামীর মুখপানে চাইল। তার আখি জোড়া টলমল করছে অশ্রুতে। জাহেদ সান্ত্বনা দিল তাকে। সবাই জাহেদের রুমে আছে তাকে দেখার জন্য। সলিমুল্লাহ আছে। তিনিও অন্যরা জাহেদের বিষয় জানতে চাইলেন। তানভীর সবাইকে বিস্তারিত জানালো একটা বিষয় ছাড়া। সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল শুনে। তৌসিফ চোয়াল শক্ত করে দাদার দিকে চেয়ে নিষ্ঠুর গলায় বলল, ছোট চাচাকে খবর দেন, সময় করতে পারলে যেন অবশ্যই বাড়িতে আসে। সেদিন ফুফুকেও আসতে হবে। সবার সামনে সবার কাছে আমার কিছু জরুরি প্রশ্ন আছে, সেগুলো সঠিক উত্তর দিতে হবে আমাকে। ইচ্ছে করে ভুল উত্তর দিলে পরিণতি হবে ভয়াবহ। কথাটা মনে রাখুন সবাই। তানভীর ছাড়া বাকি সবাই অসহিষ্ণু ও বিস্ফোরিত চোখে তৌসিফের মুখপানে চাইল। রাবেয়া অতিশয় ক্ষুব্ধ হলেন ছেলের উপরে। শাসনের ঢঙে উচ্চ কণ্ঠে বললেন, তোর হইছেটা কি? এবার বাড়িতে ইসা এমন শুরু করছস কেন? কিসের প্রশ্ন করবি তুই দাদা ফুফুরে? আবার হুমকি দাস ভুল উত্তর দিলে পরিণাম ভয়াবহ। বড়দের নিয়ে কি কষ্ট এসব? নম্রতা ভদ্রতা কই গেল তোর? অসুস্থ বাপেরে মারতে চাস? তাইলে হাসপাতালে মাইরা ফালাইতি। আমিও চইলা যাইতাম, দুই চোখ যেদিকে যায় সেদিকে। তুই বিয়া কইরা জুদা হইয়া বউ নিয়ে আরামে থাকিস। বজ্জাত ছেলে কোথাকার। আমার তো মনে হয় তোর মানসিক সমস্যা দেখা দিছে, নইলে তোরা আলগায় ধরছে। ফকির দেখাইতে হইব তোরে। তৌসিফ দাঁতে দাঁত পিষে নিশ্চুপ থাকে। মায়ের কথার কোনো প্রত্যুত্তর দিল না। তানভীর ছাড়া জাহেদ সহ উপস্থিত বাকিরা মনে মনে খুশি হলো।
রাবেয়ার ওপর। তাদের কথায় রাবেয়া বলল ছেলেকে। তানভীর ক্ষেপে উঠল মায়ের ওপরে। গলা উঁচিয়ে বলল, আম্মা থামো বলছি, নইলে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। ভাইয়াকে তোমার মতো অন্ধ নাকি? অন্যায় অবিচার সব সহ্য করে যাবে ধৈর্য ধরে? তোমার বোঝা উচিত নিশ্চয়ই কোনো বড়সড় কারণ আছে, নয়তো ভাইয়া কেন এমন কিছু বলবে? আগে কখনো বলছে বলো? সংসারে তুমি গাধার মতো খাটতে খাটতে নিজেই একটা গাধাতে পরিণত হয়েছ। ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত কিছুই বুঝো না। রোবট একটা তুমি। সবার হুকুম ও নির্দেশনা বলি পালন করাই যেন তোমার কাজ। রাবেয়া হৈ হৈ করে উঠলেন। হাত বাড়িয়ে ছোট ছেলের গালে সপাটে চড় বসিয়ে দিলেন। গজগজিয়ে বললেন, আমি যদি এখন তোর ভাইরে না শাসাতাম, তোর দাদা দাদি চাচিরা আমারই ভুল বুঝতো। বলতো আমি মা হয়ে ছেলেকে শাসন করলাম না। তারা তো তোর সামনেই আছে, জিগা তাদের। তানভীর বেরিয়ে গেল রুম থেকে। উঠানে গিয়ে টিনের খোয়ারের মধ্যে সজোরে লাথি মারল এবং তৎক্ষণাৎ বাড়ির প্রাঙ্গণ ত্যাগ করল। অসুস্থ জাহেদ আহত মনে দুর্বল শরীর নিয়ে শুয়ে আছেন। দু চোখ গড়িয়ে অশ্রু ঝরছে তার। জীবনের পাককালে এসে তার নিজের কাছে নিজেকে একজন ব্যর্থ পিতা, ব্যর্থ স্বামী, ব্যর্থ মানুষ মনে হচ্ছে। তবে সে ব্যর্থ ছেলে নয় কিছুতেই। পরিবারে তার দানের কমতি নেই, ঘাটতি নেই। সলিমুল্লাহ বললেন, বহুত হইছে, কেউ আর হাউকাউ করবা না। তৌসিফ আমার বড় ছেলের ঘরের বড় নাতি, দাদা দাদির আদরের। সেদিন তো কইতে গিয়া সব কইতে পারল না। এই ছোট বউ, জাবেদরে মোবাইল কইরা আমার একটু ধরায় দিও, সে বাড়িতে আসুক, খুকিও আসুক। তৌসিফের সব কথা শুনমু সবাই। আচ্ছা বাবা, কালকে আপনার সাথে কথা বলায় দিব অভ্রের আব্বুর। নয়ানো স্বরে বলল মনি। সবাই এদিক সেদিক চলে গেল। তৌসিফও নীরব রইল। থমথমে মুখে চলে গেল নিজের রুমে। বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে কেবল। রাবেয়া স্বামীর পাশে বসে বোবা কান্না জুড়ে দিল। স্বামী স্ত্রী মিলে আলোচনা করতে লাগলো তৌসিফের বিষয়ে। তারা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে তৌসিফকে নিয়ে। জাহেদ স্ত্রীকে বলল, তৌসিফ ভিন্ন হতে চায় কেন? তোমার কি মনে হয়? আপনার কি মনে হয় আগে সেইটা কন। বুঝতেছি না। কিছুটা মনে হয় সে যে সামনে বিয়ে করবে, তাই আগে থেকে ভিন্ন হতে চায়, যেন তার বউ এসে অনেক কাজ করতে না হয়। আমারও খালি এইটাই মনে হয়। আর একটু মনে হয় আমি এত কাজ করি কেন, সেই বিষয়টা। কিন্তু আমি তো এই সংসারে কাজ সারা জীবনই করে আসলাম। এতদিন তো ওর কিছুই কইল না, হঠাৎ এমন বেয়ারাপনা করতেছে কেন? ওই যে ঘরে বউ আইব, তাই। আবার নাও হইতে পারে। রাবেয়া পুরনো সুতি শাড়ির আঁচলখানা টেনে নিজের নাক মুখ মুছে নিল। উঠে গেল রোজকার মতো তার কাজগুলো করার জন্য। তানভীর কিছুক্ষণ পর বাড়ি ফিরে এলো। রুমে ঢুকলো। এই রুম, খাট তাদের দুই ভাইয়ের। মধ্যবিত্তের জীবনে রুম বিছানা শেয়ার না করে উপায় নেই। তানভীর ভাইয়ের পাশে দুপা সোজা করে শুয়ে পড়ল। উপর হয়েছিল বলে তৌসিফের ভেজা চোখ জোড়া তার অদেখাই রয়ে গেল। রাবেয়া মেজ জায়ের রুমে গেল মলিন মুখে। সীমা বলল, ভাবি মন খারাপ কইরেন না। তৌসিফ ভিন্ন হতে চাইলে হইব, আমাদের কারো কোনো আপত্তি নেই। মনির মোবাইলে আপনার দেবর যখন ফোন করলো, তখন তারও জানাইলাম সব। সেও তৌসিফের কথা সায় দিল। পাশ থেকে সাথী বলে উঠল, হ্যাঁ বড় আম্মু, আম্মার কথাই আমার কথা। তৌসিফ ভাইয়ার থেকে বিস্তারিত না শুনে ওনাকে ভুল বোঝা ঠিক না। রাবেয়ার কোনো মেয়ে সন্তান নেই বলে মেজ দেবরের বড় মেয়ে সাথীকে নিজের কন্যা সম স্নেহ করে। কিন্তু এই মুহূর্তে সাথীর কথাও তিনি ভ্রুক্ষেপ করলেন না। হতাশ কণ্ঠে ক্ষোভ ঝেড়ে নিদারুণ সুরে সীমার দিকে চেয়ে বললেন, কি মুসিবতে পড়লাম এই ছেলে নিয়ে আমি। ওর কি হয়েছে কিছুই ব্রেনে আসে না। এক চিংড়ি মাছ আর শাড়ির জন্য তো এত বড় সিদ্ধান্ত সে নেওয়ার কথা নয়। আল্লাহ আমার মরণ দেখ। জাবেদের মোবাইলে মনি মিস কল দিল। সে কিছুক্ষণ পর ব্যাক করলো। মনি ফোন এনে সলিমুল্লার কাছে দিল। মর্জিনা তার হাত থেকে মোবাইল নিয়ে নিলেন। বললেন, দেন, আমি আগে কই কেচ্ছা, পরে আপনি কইয়েন।
মর্জিনা ছোট ছেলেকে সবিস্তারে বলে বাড়ি আসতে বলল। একই কথা সলিমুল্লাহও বলল। জাবেদ তাদের আশ্বাস দিল সে অতি সত্বর বাড়ি আসবে। তৌসিফ এখন চলে যাক ঢাকায়। সে গেলে তখন তৌসিফ আবার আসলেই হবে। তৌসিফকে সলিমুল্লাহ ডেকে জানালেন। তৌসিফ শান্ত সুরে বলল, ঠিক আছে দাদা, সমস্যা নেই। তৌসিফ ছোট চাচির দিকে তীক্ষ্ণ নজর রাখছে, তাই তার চোখে ধরা পড়ে গেল মনি চুপি চুপি কিছু একটা খুঁজছে ঘরের এদিক সেদিক। তৌসিফ নিজের কৌতূহল সংবরণ করতে পারল না। জিজ্ঞেস করে বসলো, চাচি কি খোঁজেন? হারালো নাকি কিছু? হরে বাপ, আমার একটা জিনিস পাইতেছি না। কখন থেকে পান না চাচি? কি সেটা? একটু ব্যক্তিগত জিনিস। নজরে পড়লো ভাইকে নিয়ে তোমরা যখন ঢাকায় গেলে তারপর দিন। মনে হয় অনুষ্ঠানের দিন কেউ নিয়ে গেছে। কতজনই তো তখন ঘরের ভিতর ছিল। ওহ আচ্ছা, ভালো করে খোঁজেন, পাইতেও পারেন, বলে তৌসিফ মনে মনে ক্রূর হাসে। তৌসিফ সবার থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে যায়। তার পূর্বে মাকে ভালো করে বলে যায় পিতার দিকে বিশেষ খেয়াল রাখার জন্য। রাবেয়া নির্লিপ্ত চোখে বড় ছেলেকে বিদায় দেয়। তানভীরও চলে যায় তার হলে। প্রসঙ্গত, জাহেদের বলা কথাটা নবনীর বাবা গিয়ে বাসায় বলল। নবনী পাশ থেকে শুনেও চুপ রইল। তার মা দম্বের সুরে বলল, ওনাদের সাথে আমাদের পুরোপুরি ম্যাচ হয় না। আত্মীয়তার সম্পর্ক করতে হয় সমানে সমানে, নয়তো দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাছাড়া নবনীর তো কোনো ছেলেকে যেন পছন্দ। নবনীকে তার মা ডাক দিল, জিজ্ঞেস করলো, তোর আব্বুর কথা তো শুনলি, এটা মানায়? হয়? কোথায় তারা, কোথায় আমরা? তুই যে ছেলেকে পছন্দ করিস, সময় করে এর ভিতরে তাকে বাসায় নিয়ে আয়, আমরা তাকে দেখি। আচ্ছা আম্মু, দেখি সে কবে আসতে পারবে। তৌসিফ মেসেজ পায় নবনীর, জরুরি কথা আছে, পারলে মেডিকেলে এসো। তৌসিফ পরের দিনই চলে যায়। নবনী তার পিতার জন্য যা করলো তা মনে রাখার মতো। সুতরাং দেরি করা যাবে না, যেহেতু জরুরি শব্দটা উল্লেখ করেছে। নবনী ও তৌসিফ মুখোমুখি নয়, পাশাপাশি দাঁড়িয়ে আছে। নবনী অভিমানী মুখে চুপ হয়ে আছে। তৌসিফ আলতো হেসে বলল, বিষয়টা এমন, কাউকে ইনভাইট করে নাস্তা না দেওয়া। বললা জরুরি কথা, এলাম, বাট তোমার দু ঠোঁট মিলে আছে। আমি চলে যাব? নবনী বাসার বিষয়টা জানালো নরম সুরে, তবে মায়ের কথাগুলো হাইড রাখলো। তৌসিফ ধুম করে হেসে ফেলল। তার পুরোপুরি বিশ্বাস হলো না নবনীর কথা। বলল, বাবা অসুস্থতার ভিতরে ছেলের বিয়ের প্রস্তাব দিল, তাও তোমার বাবাকে, তোমার জন্য? ওহ সিরিয়াসলি? মজা পেলাম। আচ্ছা, এমনিতেই ক্লাস ফ্রেন্ড হিসেবে তোমাদের বাসায় যাওয়া যায়। অনেক আগেও তো একবার গিয়েছি মনে হয়, তাই না? নবনের বেশ রাগ হলো তৌসিফের উপরে। আর একটি শব্দ উচ্চারণ করল না। গটগট পায়ে হাঁটা ধরল সামনের দিকে। একটি ভাঙা ইটের টুকরো হোঁচট খেয়ে পড়ে গেল। তৌসিফ জোর পায়ে এগিয়ে এসে নবনীর দুবাহু ধরে দাঁড় করালো। মন কোথায়, চোখ কোথায়, পড়লে কিভাবে? চলে যাও তৌসিফ, ভুলেও আর তোমার সাথে যোগাযোগ করব না। আমি বানিয়ে বলছি, তোমার তাই মনে হলো? আমি মরে গেলেও তুমি আসবা না, যাও। ধরা গলায় বলল নবনী। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। তৌসিফ তার আঙুলের ডগা দিয়ে নবনীর গালের অশ্রু মুছে দিতে গেল। নবনী তৌসিফের হাত ঝাড়া দিয়ে মেডিকেলের ভিতরে চলে গেল। তৌসিফ গম্ভীর চোখে নবনী চলে যাওয়া দেখল। রিকশা নিয়ে সেও তার কর্মস্থলে চলে গেল। সেদিনই প্রথম তৌসিফের ভুবনে, কল্পনায়, ভাবনায় নবনী স্থান পেল। 15 দিন পর জাবেদ চট্টগ্রাম হতে এসেছে। তৌসিফ এসেছে ঢাকা হতে। তানভীরও এসেছে, খুকিও এসেছে। তাকে লোক মারফতে খবর দেওয়া হলো। পূর্বেকার দিনের মতো সবাই বসার ঘরে উপস্থিত রয়েছে, তবে আজ আর সন্ধ্যার পরে নয়। মধ্যাহ্নভোজের পরপরই সবাই জড়ো হয়েছে তৌসিফের অনুরোধে। তৌসিফ আগেই ঠিক করে নিল ভিন্ন হওয়ার কথা প্রথমে বলবে না, এতে আবার কথা কাটাকাটি শুরু হবে। আগে ট্যাবলেটের পাতার কথা তুলবে, ধরাশায়ী করবে সবাইকে, তবে পানের মতো সহজ হয়ে যাবে ভিন্ন হবার বিষয়টা। তখন আর তার মা বাবা আপত্তি করার পথ খুঁজে পাবে না। তৌসিফ ছোট চাচির দিকে চেয়ে বলল, চাচি, সেদিন যে জিনিসটা খুঁজলেন সেটা পেয়েছেন? মনির পেটের ভিতর কামড় শুরু হলো। কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, মুখে স্বতঃস্ফূর্ত ভাব উবে গেল। মরা বিকেলের মতো নিস্তেজ হয়ে এলো। জাবেদ বুঝতে পারল না। সে মনির দিকে জিজ্ঞাসু চাহনি নিক্ষেপ করল।
তসি প্যান্টের পকেট হতে সেই বড় ট্যাবলেটের পাতাটি বের করলো, সবার সামনে বাড়িয়ে ধরল। তেজস্বী গলায় জাবেদকে বলল, চাচ্চু, চাচির দিকে চেয়ে লাভ নেই, জবাব আমার কাছে। এদিকে তাকান। জাবেদ শুকনো ঢোক গিলতে লাগলো। বাকরুদ্ধ হয়ে ট্যাবলেটের পাতাটির দিকে চেয়ে রইল। জাহেদ রাগান্বিত হয়ে গরম চোখে ছেলেকে বলল, চাচার থেকে চোখ নামিয়ে কথা বলছি। সামান্য একটা ট্যাবলেটের পাতা নিয়ে তোর কি সমস্যা? সমস্যা আমার নয় বাবা, সমস্যা আপনার হতো। প্রাণে মরে যেতেন। এই ট্যাবলেট খাইয়ে দিনের পর দিন আপনাকে কাবু করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মুহূর্তে গোটা রুম জুড়ে শুনশান নীরবতা নেমে এলো, জনমানবহীন বিরান ভূমির মতো। কি বলছিস এসব তুই? নিজের ঘরে কে আমাকে মারতে চাইব? কেনই বা চাইবে? পীড়িত স্বরে জিজ্ঞেস করলো জাহেদ। তৌসিফ শ্লেষের সুরে বলল, একই প্রশ্ন আমারও বাবা। আপনি, মা, দাদা, দাদি, আমরা সবাই মনে করতাম ডায়াবেটিসের জন্য আপনি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছেন, খাওয়া কমে যাচ্ছে। না বাবা, না, একদম তা নয়। এই ট্যাবলেটের পাতা দেখে ডাক্তার যখন সব বলছিল, তখন আমার পাশে তানভীর ছিল। আপনাদের বিশ্বাস না হলে প্রমাণের জন্য প্রয়োজনে আমি ডাক্তার এনে হাজির করবা এখন। আমি এখন প্রশ্নগুলো করব এক এক করে। কসম করে বলছি, সত্য স্বীকার করলে ক্ষমা পাবে অপরাধীরা, নয়তো আমি কঠিন বদলা নিব, দ্বিগুণ সাজা দিব। তানভীর ছাড়া বাকি সবাই জেলখানার আসামির মতো নিচু মাথায় বোবা মুখে বসে আছে। প্রাণচঞ্চল পরিবেশটার রূপ বদলে গেল ক্ষণ সময়ের ব্যবধানে। যেন অমাবস্যার নিস্তব্ধ ঘন আধার। সে আধারের ভিড়ে হারিয়ে যাচ্ছে তারা সবাই। এবার তৌসিফ প্রশ্ন ছুড়ে মারল ছোট চাচা জাবেদের দিকে। কাকা, যেদিন দাদা জায়গা ভাগ করার জন্য সবাইকে নিয়ে বসলো, আমি বাইরে থেকে এসে আপনাদের ড্রেসিং টেবিলের ভিতরে এই ট্যাবলেটের পাতাটি পেয়েছি। তারপর চাচি এই ট্যাবলেটের পাতাটি খুঁজেছিল, কিন্তু পাইনি। মনি গলায় তেজ ঢেলে বলল, তোমাকে বলছি আমি এইটা খুঁজছি। তো কি খুঁজছিলেন? তোমাকে কইতে হইব? আমার ব্যক্তিগত জিনিস। পরে পাইছি। ঠিক আছে, বুঝলাম। তাহলে এই ট্যাবলেটের পাতা কিভাবে এলো আপনাদের রুমে? আমাদের ঘরে কে খায় এই ট্যাবলেট? কেন খায়? ডাক্তার বললে এটা বাংলাদেশে নাই, নিষিদ্ধ। বাইরের দেশে আছে। ভারত, কলকাতায় কিছু ফার্মেসিতে এই ট্যাবলেট পাওয়া যায়। বলেন চাচি। আমি কইতে পারুম না, তোমার চাচারে জিগাও। সলিমুল্লাহ, মর্জিনা, খুকি, রাবেয়া, সাথী, সীমা, ওরা প্রত্যেকে হতবুদ্ধির ন্যায় জবাব দিল, আমি জানি না কিছুই। মাত্রই দেখলাম এই ট্যাবলেটের পাতা, এবং কে খায় তাও জানি না। চাচা চুপ কেন? কিছু বলেন, শক্ত গলায় বলল তৌসিফ। ডাক্তার নাকি বললে এই ঔষধ দেশে নাই, বাইরে আছে। বাইরে কে গেল আমাদের? বলল জাবেদ। বাইরে কে গেল সেটার চেয়ে বড় কথা, আমি তো ঘরে এটা পেয়েছি। ঘরে কি হেঁটে এসেছে এই ট্যাবলেটের পাতা? পা আছে এই ট্যাবলেটটির, এই জড়বস্তুটির? নাকি জিন ভূতে এনে রেখে গেল আমাদের ঘরে? যদিও ব্যস্ত গলায় বলল তৌসিফ। জাবেদও এবার রেগে গেল। চড়া কণ্ঠে সবাইকে শুনিয়ে বলল, সত্য বললে তো এখন তুই জ্বলে উঠবি। আমি যদি বলি এটা সম্পূর্ণ তো সাজানো নাটক। তুই এই ট্যাবলেটের পাতা ঢাকায় থেকে জোগাড় করছস, কিছু ট্যাবলেট খুলে ফেলে দিছস। আর কেন করছিস সেটা? তা হলো আমাদেরকে দোষী সাব্যস্ত করলে তোর ভিন্ন হওয়ার পথ খুলে যাবে, এটাই একমাত্র কারণ। সামনে ঘরে তোর বউ আসবে, তাই আগেই ভিন্ন হয়ে যাইতে চাস, যেন বউ এসে কাজ না করা লাগে। আমার বড় ভাইরে আমি কতখানি শ্রদ্ধা করি, ভালোবাসি, তা তো আমি জানি। আমার ভাই জানে। জাবেদের কথা জাহেদের অল্প স্বল্প বিশ্বাস হয়। রাবেয়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে একপাশে, দেয়ালে মাথা ঠেকে আছে। বাকি সবাই বিভ্রান্তি নিয়ে এ ওর পানে দৃষ্টি বিনিময় করছে। তৌসিফ উত্তেজিত হলো না এত বড় জোচ্চুরি মার্কা কথা শুনেও। তানভীরকে নির্দেশ করে বলল, আমি গেলে এরা ভাববে আমি শিখিয়ে দিয়েছি। তুই গেল একই ধারণা পোষণ করবে। অব্রকে দোকানে পাঠা। আমিনুল ডাক্তারকে নিয়ে আসতে বল। উঠে যা। ভাইয়ের আদেশ শুনে তানভীর উঠে গিয়ে অব্রকে পাঠায়। ছোট্ট অব্র ঘর হতে বের হবার আগে বসার রুমে উকি দেয়। রুমে এসে স্থির চোখে সবার দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কার কি হয়েছে।
না বুঝতে পেরে অবুঝের মতো বেরিয়ে গেল। নিকটবর্তী বাজারে গেল। আমিনুলকে সাথে করে নিয়ে এলো। বাড়ি ও বাজারের দূরত্ব মাত্র কয়েক হাত। তাই গ্রাম্য চিকিৎসক আমিনুল বরাবরই সলিমুল্লাহর ঘরে আসে এমন ডাকে। সে হাতের ব্যাগ নিয়ে প্রেসার মাপার যন্ত্রটা নিয়ে চলে এলো। তৌসিফ তাকে বলল, আমিন ভাই, আপনাকে বিরক্ত করলাম। এই ট্যাবলেটটা কি আছে আপনার কাছে? একটু জানার দরকার ছিল। আমিনুল ট্যাবলেটটি নেড়ে চেড়ে চিন্তিত সুরে জানালো, না, নাই। কই পেলেন এটা ভাই? এটা তো মনে হয় বাইরের থেকে আনা হয়েছে। শিওর হতে চাইলে বড় ডাক্তারকে দেখাতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম। আপনি আসেন ভাই, কষ্ট দিলাম। বিকেলে আসতেছি দোকানের দিকে, দেখা হবে। আমিনুল চলে যায়। তৌসিফ ছোট ভাইকে দৃঢ় স্বরে বলল, বড় বাজারে যা, একজন বড় ডাক্তারকে সাথে করে নিয়ে আয়। যেই ফার্মেসি থেকে বাবার জন্য সবসময় ওষুধ আনি, সেখানে আমার নাম বললেই তিনি ডাক্তার ম্যানেজ করে দিবে। তানভীর বিনা যুক্তিতে ভাইয়ের কথায় উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। তখনই জাবেদ বলে উঠল, যেতে হবে না। এই ঔষধ বাইরে থেকে আনা হয়েছে, তা তো আমরা সবাই বিশ্বাস করছি। কথা হলো, আমাদের ঘরে কিভাবে এলো সেটা। তৌসিফ বলল, এটা যে আমার সাজানো না আপনাদের কাজ তা স্পষ্ট হয়ে যাচ্ছে দিনের আলোর মতো। কি প্রমাণ আছে তোর কাছে? বলল জাবেদ। আপনাদের ড্রেসিং টেবিলে যেহেতু পেয়েছি, তার মানে আপনারা জোগাড় করেছেন। হয় আপনি, নয় চাচি। কিভাবে? বলল মনি। তখনই তৌসিফ বলল, আপনার ভাই ইন্ডিয়া যায়, ওনাকে দিয়ে সংগ্রহ করেছেন। তুই দেখছত সে যাইতে? বলল খুকি। তৌসিফ সাথীকে বলল, সাথী আমাকে যে সেদিন কিছু জিনিস দেখালি, চাচি দিয়েছে বলে, ওগুলো নিয়ে আয় জলদি। সাথী তৎক্ষণাৎ উঠে যায়। একটু পর ফিরে আসে। চোখ কপালে তুলে বলল, এগুলো কিছুই নাই দেখি। জানতাম এমনটাই হবে। এসব লুকিয়ে ফেলা হবে। তৌসিফ নিজের রুমে গিয়ে নিজে লুকিয়ে রাখা সেই 5 ক্লিপটা নিয়ে আসে। সাথীকে বলল, এটা তোর ক্লিপ? হ্যাঁ। কই পেলেন? বাকিগুলো কই? বাকিগুলো চাচি সরিয়েছে প্রমাণ লুকানোর জন্য। এটা আমি সরিয়েছি প্রমাণ করার জন্য। এবার বল, এই ক্লিপ কোথায় পেলি তুই? ছোট চাচি দিল আমাকে। চাচির ভাই মাঝে মাঝে ইন্ডিয়া যায়, আসতে এটা সেটা আনে, চাচি আমাকে দেয়। সবাই অদ্ভুত চোখে সাথীর কথা শুনল। মনি সাথীর দিকে চেয়ে চোখ কটমট করে বলল, তোরে আমি খাইছি রে সাথীর বাচ্চা সাথী। দেখিস তোরে কি করি আমি। তৌসিফ বলল, হাতে নাতে প্রমাণ করার পরে অস্বীকার করবেন? ঠিক আছে। এই ক্লিপ দেশের কোথায় পাওয়া যায়? কোন কসমেটিক বা ইমিটেশন দোকানে পাওয়া যায়? এনে দেখান পারলে। নাকি বলবেন, এটা আমি বাইরে থেকে আনিয়েছি। সলিমুল্লাহ খ্যাক খ্যাক করে কেসে উঠলেন। নিরীহ গলায় বললেন, ভাই বাদ দে। যা হইছে হইছে, কারে কি কমু। ওই আমার ছেলে, তুই আমার নাতি। এখন জাহেদের দিকে ভালো কইরা খেয়াল রাখতে হইব। তার ঔষধপাতি মন দিয়া বেলায় বেলায় খাওয়াইতে হইব। একই সুরে সুর মেলালো খুকি মর্জিনাও। খুকি মনে মনে বিশ্বাস করল, জাবেদ ও তার স্ত্রী মিলে এই কাজ করতে পারে, কিন্তু তবুও সে ছোট বোন হয়ে কিভাবে বড় ভাই ভাবিকে কিছু বলবে। তৌসিফ উত্তেজিত হয়ে উঠল। হিংস্র গলায় বলে উঠল, এটা বাদ দেওয়ার মতো বিষয় দাদা। একজন মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তাকে সচল থেকে অচল করে দেওয়া হচ্ছে ধীরে ধীরে। তার ডায়াবেটিসকে পুঁজি করে তাকে শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল করে রাখা হয়েছে। তারপরেও বাদ দিব? চুপ করে থাকবো? এই আপনাদের বিচার, আপনাদের ইনসাফ, এই আমার বাবা মায়ের এতটা বছরের ত্যাগের ফলাফল। সবাই নিশ্চুপ, নিশ্চল। জাবেদ মনি অপমানে রাগে বিতৃষ্ণায় ফুঁসে উঠছে। তৌসিফ জাবেদ ও মনির দিকে চেয়ে বলল, তার মানে ছোট চাচা চাচি শিকার যাবেন না? না, মনি বলে উঠল, আমার বড় ভাই বাইরে যায় সত্য, কিন্তু ট্যাবলেট আনবে কেন? সব চক্রান্ত আমাগো জন্য। তুমি ভিন্ন হইতে চাও ভালো কথা, তাই বলে আপন চাচিরে দোষারোপ করার গল্প বানাইতে হইব? তৌসিফ হাত মুষ্টিবদ্ধ করে ঘরের বেড়ায় জোরে ঘুষি মারল। চাচির কথায় ভ্রুক্ষেপ করার সময় তার নেই। সে ফের সবাইকে জিজ্ঞেস করল, প্রমাণ পেয়েও আপনারা কি অবিশ্বাস করবেন? আমার কথা বলেন। মর্জিনা নিদারুণ স্বরে বলল,
কারে কি কইতাম ক? কে ট্যাবলেট আনাইলো? কেমনেই বা খাওয়ায় তোর বাপেরে? সেইটাই তো আমার মাথায় আসতেছে না। তোর বাপেরে প্রত্যেক বেলা ওষুধ খাওয়ায় তো তোর মাই। দাদা, আমরা কোন ভিটায় ঘর তুলবো দেখিয়ে দেন। তানভীর গিয়ে আমিন নিয়ে আসুক। কোন আমিনরে আপনি বলে রাখছেন? কালই আমি ঘরের কাজ ধরব। খ্যাপাটে গলায় বলল তৌসিফ। আমিন তা একজনই আমাগো গ্যারামে পাঠা তাইলে। হ্যাঁ যা, আমি না। তুই তো এটাই চাইছিলি। তোর মূল উদ্দেশ্যই ছিল এমন পরিস্থিতি সৃষ্টি করা। বসা থেকে উঠে দাঁড়িয়ে হেরে গলায় বলল জাবেদ। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতো, আমার বাবাকে কিভাবে ও কেন সেই ট্যাবলেট খাওয়ানো হয়, এই কঠিন সত্যি আমি আপনাদের স্বামী স্ত্রীর মুখ দিয়ে বের করাবই। মনে রাখবেন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।